আমি রাসেল আছি সাথে। আর শুরু হয়ে গেল ভূত এফএম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএম। আজকে আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা কোনো দিকে না যে চুপচাপ এই ঘটনাটি শুনুন। আমি বলছি, আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে, আই ক্যান গ্যারান্টি ইউ যে আপনাদের ভালো লাগবে। সো চলে যাই ডক্টর আরিফের কাছে। থ্যাংক ইউ রাসেল ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। 5 মাস পরে আসছি আজকে। জি, তো ঘটনা বলার আগে, শুরু করার আগে আসলে এই রিসেন্ট কিছু দিন যাবত আর কি আমার ওয়াইফের ডেলিভারির আগে দিয়ে আর কি প্রায় সপ্তাহ 2 আগে থেকে বেশ কিছু জিনিস অবজার্ভ করি বাসার ভেতর। আসলে যার সাথে ঘটে যায় আমরা উপর থেকে এতটা ফিল করতে পারি না, কিন্তু যখন নিজের সাথে নিজের ঘরের মধ্যে হালকা কিছু টের পাই তখনই মাথার মধ্যে চমকে ওঠে যে যেই ঘটনা পাচ্ছি সেটাকে আমরা হয়তো অবিশ্বাস করে উড়িয়ে দিচ্ছি, কিন্তু ঘটনা যাদের সাথে ঘটছে তারা তো আসল জিনিসটাই ফিল করে। যাই হোক, রাসেল ভাই, সবাইকে আসসালামু আলাইকুম লিসেনার্স। আমি ডক্টর আলিফ। অনেকেই নতুন এসছেন, তাদের জন্য আবার পরিচিত হচ্ছি। যে ঘটনাটা আজকে শেয়ার করব সেটা আমার খুব কয়েকদিন আগেই শোনা, আমাদের এলাকার এক বড় ভাইয়ের পরিচিত আর কি। তো শুরুতে ঘটনাটা আমি হসপিটালেই শুনি, পরবর্তী সময়ে আমার তার সাথে দেখা করার সুযোগ হয়। আসলে এলাকা ভিত্তিক লোক তো তার কথা আমি আগেও শুনেছিলাম, কিন্তু এতটা ক্লোজ করে শোনার অভিজ্ঞতা আগে ছিল না, সময় হয়ে ওঠে নাই। এবার সময়টা বের করে আমি ঘটনাটা শুনি এবং ঘটনা শোনার পর তার সাথে দেখা করি, তার পরিবারের সাথে দেখা করি। ঘটনাটা হচ্ছে জুবাইর নামে একজন বড় ভাইয়ের, আমার এলাকার। তিনি 2001 সালে তার সাথে একটা ঘটনা ঘটে রাজশাহীতে। তারপর থেকে রাসেল ভাই বলা যায় যে একটা নোটিসেবল পার্সন হয়ে যায় এলাকার মধ্যে। তিনি আসলে ওই ঘটনার কেন্দ্রিক, কিন্তু সবাই তার এই ঘটনার কথা জানে না। যাকে ঘটনার শুরুতে চলে যাই। তো উনি রাজশাহীতে পড়াশোনার জন্য যান। তো সেখানে যে ইউনিভার্সিটিতে পড়বেন তার আশেপাশে একটা মেসের মতো আর কি ভাড়া নিয়ে ওঠেন আর কি। তো সেখানে সিট ভাড়া নেন। তো সেই বাড়িটা আসলে বাড়ির ডেসক্রিপশনটা হালকা একটু দিয়ে রাখে। এটা 3 তলা বাড়ি এবং 3 তলা বাড়িটার 3 তলাতে তিনি একটা রুমের মধ্যে একটা সিট ভাড়া নেন আর কি। আচ্ছা। তো যেদিন বাড়িওয়ালার সাথে কথাবার্তা বলে কন্ট্যাক্ট করে তার জিনিসপত্র নিয়ে ওঠেন সেখানে ঢাকা থেকে তো সেখানে তার রুমমেট হিসেবে হামজা নামে একটা লোক পান। তো পাশেই একটা রুম ছিল, সেই রুমে আরো 2 জন লোক ছিল। একজন নাম হচ্ছে আফসার উদ্দিন নামে একজন লোক ছিল, আর সাথে আরেকজন লোক ছিল, কিন্তু তার নামটা আসলে আমি নিজেও মনে করতে পারছি না এবং তিনি মনে করতে পারছেন না, কারণ পাশের রুমের লোকদের সাথে এতটা ওঠা বসা ছিল না। নিজের রুমে যে হামজা ভাই, তার সাথে বেশ আস্তে আস্তে খাতির হয়ে যায় আর কি। কথাবার্তা বলতো, কথাবার্তার ফাঁকে ফাঁকে অনেক কিছু শেয়ার করতো, নিজের কথাবার্তা, নিজের পার্সোনাল কথাবার্তা, ফ্যামিলির কথাবার্তা। তো উনি বলল যে জুবাইর ভাইয়ের ভাষা মতে যে এই 1 মাসের মধ্যে আমি যতদিন এই বাসায় ছিলাম, এই থাকা অবস্থায় তার আমি কিছু জিনিস লক্ষ্য করি। ফর এক্সাম্পল, তিনি মাঝে মধ্যেই রাতের বেলা, এটা ঠিক রাত 8টার পর থেকে 10টার মধ্যে হতো, 2 হাত দিয়ে এত জোরে শক্ত করে মাথা চেপে ধরতেন, যদি সাধারণ কোনো মানুষের মাথাটা এভাবে ধরা হয় তাহলে রক্ত বের হয়ে যাবে। আচ্ছা, এত প্রেসার দিয়ে। তা আমি খুব নিজেই মাঝে মধ্যে ভয় পেয়ে যেতাম, তিনি আসলে করছে কি, তিনি কি মানসিকভাবে অসুস্থ। তা আমি মাঝে মধ্যে একটু জিজ্ঞেস করতাম কি অবস্থা। তো উনি নর্মালি ওয়াশরুমে যে মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে কাটিয়ে দিতেন। আচ্ছা, তো এই কিছুক্ষণ পরে, এই মাথা ধরার পরপরই সে আরেকটা জিনিস লক্ষ্য করতো যে ওই টেবিলের উপরে উনি কি জানি লিখতো খাতার মধ্যে। আসলে কি লিখতো এটা উনি কখনো দেখার প্রয়োজন মনে করেন নাই। আচ্ছা, তো যাকে এইসব জিনিসগুলো তার আস্তে আস্তে থাকার পর তিনি লক্ষ্য করতে থাকেন। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যে আমি বলেছি বাড়িটা 3 তলা এবং ওনারা 3 তলায় থাকতেন, ঠিক নেক্সট ফ্লোরটাই হচ্ছে ছাদ। আচ্ছা, তো রাত 12টা হলেই উনি প্রতিদিনই ছাদের দিকে যেতেন আর কি। তো 2001 সাল তো এত টেকনোলজিক্যাল উন্নতি হয়নি তখন। তো উনি মনে করেছে যে হয়তো সিগারেট খেতেই যায়, হয়তো বা সিনিয়র মানুষ, ওনার সাথে যে লাভ কি, বয়স ওনার থেকে সিনিয়র আর কি, জুবাইর ভাই থেকে সিনিয়র। উনি তখন স্টুডেন্ট, তিনি চাকরি করেন। তো রেগুলারলি কথাবার্তা হতো, কিন্তু ওই ইনসিডেন্ট গুলো সে প্রায় সময় লক্ষ্য করত যে মাথাটা চাপ দিয়ে আছে। আচ্ছা, সেদিন রাসেল ভাই অনেক বৃষ্টি হচ্ছে আর পরীক্ষা ঘনিয়ে আসছে, 1 মাস 2 পর আর কি। পরীক্ষা ঘনিয়ে আসছে, ঘনিয়ে আসার পর তো তিনি এরকম নর্মাল রাত 9টা বাজে, তো পড়াশোনা করছে আর কি, লাইট টাইট সব জ্বালানো। হঠাৎ করে
ওই ভাইটা খাটের মধ্যে শুয়েছিল। হঠাৎ করে সে আমি একটা কথা বললাম যে মাথা ধরে থাকতো শক্ত করে, হঠাৎ করে তার মুখ থেকে তার জিহ্বাটা এমন ভাবে ঝুলে পড়ে রাসেল ভাই যে গলা পর্যন্ত নেমে আসে তার সামনে, চোখের সামনে। তো উনি ভেবে উঠতে পারতেছে না, তাড়াহুড়া করে মাথায় পানি দিবে বা কিছু একটা, কারণ তার জানা মতে রাসেল ভাই মানুষ নাক পর্যন্ত হায়েস্ট জিহ্বা লাগাতে পারে, হায়েস্ট বা এর থেকে একটু বড়, কিন্তু গলার থেকে নিচে নেমে যাবে এত বড় জিহ্বা উনি এটা আগে কখনো দেখেন নাই। তো এর মধ্যে তিনি দৌড়াদৌড়ি ধাক্কানে শুরু করে, ওনাকে ঝাঁকাতে থাকে, ভাই আপনার কি হয়েছে হামজা ভাই, আপনার সমস্যা কি হলো? তো উনি যখন হঠাৎ করে আচমকা কেঁপে উঠে ওয়াশরুমে চলে যায়। সেদিন থেকে রাসেল ভাই যে আমি আপনাকে বললাম যে তার মধ্যে একটা ভিতর থেকে একটা কাজ করতে থাকে যে কি লোকের সাথে থাকতেছি, লোকটা কে, কিরকম, ওনার নিজের ফ্যামিলির কথাবার্তা কখনো বলে না, অথচ এরকম একটা ইনসিডেন্ট ঘটে গেল। আর কিছু হলেই খালি ওনার ওই ভমিটিং টেন্ডেন্সি উঠে যায়, যে বমি চলে আসে, এত বড় একটা জিহ্বা, ওনার বারবার এই জিনিসটা ফ্ল্যাশ হতে থাকে চোখের মধ্যে। তো কিছুদিন পর উনি একটা জিনিস চিন্তা করে যে উনি যে প্রতিদিন 12টার দিকে ছাদে যায়, ওনার সাথে কি ওনার পিছনে একদিন যাবো ছাদে, কোথায় যায়, কি করতে যায়। তো হঠাৎ করে সেদিন সন্ধ্যার সময় প্রচন্ড বৃষ্টি হয়, তো ছাদ বেশ পিচ্ছিল। তো ছাদের তো উনি চিন্তা করে রাখে যে এই লোকটা যে প্রতিদিন ছাদে যাওয়া, হয়তো তার বাড়িওয়ালার সাথে সম্পর্ক ভালো, কারণ বাড়িওয়ালা ঢোকার সময় বলে দিয়েছে যে এই বাসাতে ছাদে যাওয়া যাবে না, এবং এই ছাদের চাবি নিষেধ, ছাদের চাবি কখনো তিনি দেখেনও নাই পর্যন্ত। এই লাস্ট 2 মাসের মধ্যে বাসা থাকা অবস্থায় উনি ছাদের চাবিটা পর্যন্ত দেখেন নাই, এবং ছাদের কাঠের দরজা এত বড় তালা, যে তালার চাবিটা অনেক বড় হবে, এই চাবিটা দেখেনি নাই। তাহলে হয়তোবা তার কানেকশন আছে বাড়িওয়ালার সাথে, নইলে সে প্রতিদিন রাত্রেবেলা 12টার দিকে কোথায় যাবে। তো উনি ওই দিন সন্ধ্যার সময় বৃষ্টি হয় এবং রাত্রেবেলা ঝিরঝির বৃষ্টি হতে থাকে। উনি দেখলেন 12টার সময় ওই লোকটা আবারও পড়ার টেবিল থেকে উঠে সে ছাদের দিকে রওনা হচ্ছে। তো ছাদের দিকে রওনা হওয়ার সময় তিনি কি করলেন, তার পিছনে পিছনে যাওয়ার জন্য আস্তে করে দরজাটা খুলবে এবং পাশের রুম থেকে আফসারউদ্দিন নামে যে ভাইটা আছে তাকেও নিয়ে যাবে সাথে করে। আফসারউদ্দিনের সাথে আরেকজন রুমমেট আছে, কিন্তু তখন সে হয়তো ছিল রুমের মধ্যে, তার সাথে তাদের সাথে যে যায় নাই। তো সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখে যে উনি চলে গেছে, ছাদে ঢুকে গেছে, কিন্তু গেটটা ওখানে বন্ধ আছে। গেটের তালা কেউ ধরে না, মানে তালা খুললে তো দরজা খোলা থাকবে যে ছাদে যাবে, ছাদে চলে গেছে লোকটা, ওই হামজা ভাই যে তার রুমমেট, তারা দেখে তালা লাগানো। এটা কিভাবে সম্ভব? তিনি কাঠের ফুকা দিয়ে অনেকক্ষণ দেখার চেষ্টা করে, কিন্তু কোনো কিছু সে ট্রেস আউট করতে পারে না আসলে কোথায় গেল। তো সে তার ওই আফসারউদ্দিন নামে যে লোকটা ছিল পাশের রুমে, তাকে নিয়ে এসে ওই লোকটাকে নিয়ে এসে নিচে নেমে আসে এবং তাকে বলতে থাকে যে কিভাবে সম্ভব, আমরা তো ছাদের চাবি পাই না, উনি হঠাৎ করে চলে গেল, চাবি ছাড়া তো জিনিসটা মানুষ দিয়ে সম্ভব না, এটা মানুষের কোনো কাজ না। এবং ভয় পেতে থাকে, মানে বাসাটা ছেড়ে দেওয়ার জন্য প্ল্যান করতে থাকে, এবং দুইজনে মিলে প্ল্যানও করে ফেলে যে ভাই যদি কোনো বিপদে পড়ি আমরা, যে আমার কোনো বিপদ হয় তাহলে আপনি ফেসে যাবেন, কারণ রুমমেট কিন্তু আমরাই, আপনি যদি বিপদে পড়েন আমি ফেসে যাবো, তো বেটার আমরা বাসাটা ছেড়ে দিই, প্ল্যান করি, আসেন একসাথে ছেড়ে দিই বিপদে পড়ার আগে। এর মাঝে ওই হামজা সাহেব উনি নিচে নেমে আসলো, নিচে নেমে আসা নর্মাল, কিন্তু ওই ঘটনার পর থেকে রাসেল ভাই উনি ওনার সাথে একটু কম কথা বলতো, একটু কম কথা বলতো। ঠিক 1 সপ্তাহ পর তিনি বাড়িওয়ালাকে কনভিন্স করেন বাসার ছাদের চাবির জন্য, যে উনি যে প্রতিদিন, ভাই একদিনও মিস নাই, হারাম একদিনও মিস নাই যে ছাদে সে যাবে না, প্রতিদিন ছাদে যাবে সে। তো বাড়িওয়ালার কাছ থেকে ছাদের চাবি খুবই কষ্টে ম্যানেজ করে, বলে যে কালকে সকালে দিয়ে যাবো, আপনি আমাকে বিকালের দিকে চাবিটা দিবেন। তো বাড়িওয়ালা বলে যে কি করবা তোমরা ছাদে, যেহেতু অনেক কোয়েশ্চেন অ্যান্সার দেওয়ার পরে সে অনেক জোরাজুরি করার পর ছাদের চাবিটা নেয়, এবং ছাদের চাবিটা নেয় 2 দিন পরে, যখন বলেছে তখন 2 দিন পরে ছাদের চাবিটা নেয়। ছাদের চাবি নেওয়ার পরে সেদিন রাতের বেলা অ্যাজ ইউজুয়াল নর্মাল, কোনো বিশেষ কিছু নেই, নর্মাল ডে, নর্মাল এনভায়রনমেন্ট, 12টার দিকে এই লোকটা ছাদের দিকে যায় এবং ওই আফসারউদ্দিনকে নিয়ে তার কৌতূহল বশত, ইয়াং মানুষ রক্ত গরম, ছাদে যাবে, দেখবে কি কোথায় যায়। ছাদের চাবিটা দিয়ে তালাটা হাস্তায় করে খুলে দরজাটা খুলে দেখে পুরো ছাদটা খালি আসবে, কেউ নাই, সঙ্গে সঙ্গে ভ্যানিশ, মানে কেউই নাই, কোনো কিচ্ছু নাই। মানে এটা ভাবা যায় একটা মানুষ ছাদে উঠে সেখান থেকে হারিয়ে গেল ছাদে, কিন্তু ছাদের মধ্যে ছাদটা যে খুব বড়, এক পাশ থেকে আরেক পাশ দেখা যায় না, তাও না, ছোট। তো বলে যে ছাদের গেটটা মাঝখান বরাবর, আমরা ঢুকলেই বাম দিকে হচ্ছে বাড়ির উত্তর দিক এবং ডান দিকে বাড়ির দক্ষিণ দিক। তো উত্তর দিকে কোণা সাইডে একটা বাঁশঝাড় টাইপের আছে, তো ওই বাঁশঝাড়ের মধ্যে বেশ
বাঁশঝাড়গুলো নড়ছে, কোনো বাতাস ছাড়াই নড়ছে, মানে বাতাস থাকলে তো অন্যান্য গাছপালা নড়তো, ওই বাঁশঝাড়টা আস্তে আস্তে নড়ছে। তো তারা মনে করে যে ওইখানে যাই, উনি ওখানে থাকতে পারে, ওখান থেকে রেলিং দিয়ে নিচে নেমে যেতে পারে। 3 তলা বাড়ির নামটা কি? আস্তে করে কর্নার দিকে যেতে থাকে, আস্তে আস্তে উত্তর দিকে কর্নার দিকে যেতে থাকে। যার সময় সব দেখলো যে বাঁশঝাড় ঘেঁষে একটা করই গাছের ডাল আসছে। সেই করই গাছের ডাল অন্ধকার, একবার ঘুটঘুটে অন্ধকার না, কিছুটা হালকা ভিজিবল, খালি শব্দ আসছে, খুব বিভৎস শব্দ, কটর কটর শব্দ, লাইক কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে, ভেঙে ভেঙে খাচ্ছে। এবং একসাথে কয়েকজন, একটা ভয়েসের মতো আসলো যে তোমরা ছাদে কি করো। এটা যদি একজন বলতো তাহলে একজন এটা পরিষ্কার বোঝা যেত, 4-5 জন একসাথে বললো তোমরা ছাদে কি করো। ওনারা যে এইখান থেকে একটা দৌড় দিবে, দৌড় দেওয়ার সময় জাস্ট একটা জিনিস লক্ষ্য করলো যে এটা শিয়াল হতে পারে, বিড়াল হতে পারে, হোয়াট এভার দ্য প্রাণী ইজ, যে এমন ভাবে তাকালো যে লাল লাল দুটো চোখ তাদের দিকে কর্কট দৃষ্টি তাকিয়ে আছে। তো জাস্ট তারা, মানে ওইখানে সাধারণ মানুষ আমি আপনি হলে দৌড়িয়ে দিতাম, তো তারা হয়তো আমরা অজ্ঞানী হয়ে যেতাম, তারা তো সাহস করে দৌড় দিয়েছে। দৌড় দিয়ে তারা নিচে নেমে চলে আসলো, নিচে নেমে দরজা বন্ধ করে আসলো যে ওই লোক আসলে ছাদের থেকে আমরা দরজা খুলবো না, আজকে রাতে আর দরজা খুলবো না। রাস্তায় ট্রাই করলেন, রাতে দরজা খুললেন না। পরের দিন সকালবেলা বাড়িওয়ালাকে জানালেন জিনিসগুলা, কিন্তু সেই থেকেই তো অপেক্ষা শুরু। ওই হামজা সাহেব আর আসলো না, আসেই নাই আর? না। আচ্ছা, সেই থেকেই আর ওনার কোনো ট্রেস করতে পারে নাই, কোথায় আছে, কই গেছে, আর আসলো না। আসলে 1 মাস হয়ে গেল। তো এর মাঝখানে যিনি বাড়িওয়ালাকে বললেন যে ভাই আঙ্কেল দেখেন যেরকম আমাদের আমার রুমমেট হামজা, উনি তো নাই অনেকদিন ধরে, পুলিশ আসলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারে কোথায়, তো আমাদেরকে বাসা ছাড়ার ব্যবস্থা করে দেন, কারণ আপনাকে আমরা বলে রাখতেছি প্রতিটা মুহূর্তের ঘটনা, কারণ পরে আমরা ফেসে যাব, কোথা থেকে কি হবে, আমাদেরকে পুলিশে ধরে নিয়ে যাবে, কেউ ক্লেম করতে আসলে আমরা যদি কিছু না বলতে পারি, কারণ রুমমেট আমরা, যদি কেউ আমাদেরকে খুঁজতে আসে, ওনাকে খুঁজতে আসে, আমরা কিছু না পেলে আমাদেরকে জিজ্ঞেস করবে সবার আগে যে রুমমেটের সাথে কোনো ঝামেলা হয়েছে কিনা। তো যাই হোক, সামহা ওনারা মারিয়ালা ম্যানেজ করে ওদেরকে, তোমরা কয়েকটা দিন থাকো, যদি ঝামেলা হয় আমি তোমাদেরকে বলেছি চলে যাও, তোমাদের অ্যাডভান্স আমি ব্যাক করে দিব, তোমরা চলে যাও। তো যাই হোক, ওনার বাড়িওয়ালার ছেলেকে বলে যে তুই যে ওদের সাথে থাক, যে তোরা ভয় পাচ্ছে, কারণ ঘটনার পুরাটা বাড়িওয়ালাকে ওনারা শেয়ার করেন আর কি। যাই হোক, তো বাড়িওয়ালার ছেলে বলতে থাকে যে ভাই আপনারা আসার আগে আমি এই রুমে থাকতাম, আপনারা তো ভয় পেতেছেন, কিন্তু আমি কখনো এরকম কিছু দেখি নাই, কখনো এরকম কিছু শুনি নাই। আর ওই বাড়ির কোনাতে যে বাঁশঝাড়, ওটা কিন্তু রাসেল ভাই ওনাদের বাসাতে ঢুকতে গেলে দেখতো, কিন্তু কখনো ওই যে জাজ করতে যেত না যে বাড়ির পেছনে কি আছে না আছে, এগুলি দেখতে যেত না আর কি। যাই হোক, ওনারা থাকলো 1 মাস। রাসেল ভাই এই 1 মাসের মধ্যে ওই হামজা সাহেবের কোনো খবর নাই, কোনো খবর নেই। তো খবর নেই মধ্যে উনি ভয়েই কাটাইছে প্রথম 1-2 সপ্তাহ, কিন্তু পরবর্তী সময় যখন আসতেছে না আর কোনো কিছু দেখতেছে না, ওনারা নর্মালি 1 মাস কেটে যায় আর কি। তো হঠাৎ করে তার যে টেবিলে ওই লোকটা, মানে কি বলে জুবাইর ভাই, যে উনি দেখতো যে প্রতিদিন খাতার মধ্যে কি জানি লিখতো, সে কি করলো, ওই খাতাটা দেখলো। খাতাটা আমরা একটা নর্মাল খাতা যখন আমরা কেউ ওপেন করি, প্রথম পেজটা এবং লাস্ট পেজটাই দেখি, মাঝখানে কি আছে দেখি না, কিন্তু ওনার সব পেজই একই লেখা, বাবা মাকে না বলা কিছু কথা, বাবা তুমি থাকলে ভালো হতো, বাবা তোমাকে আমি ভালোবাসি, 1 পেজে অনেকবার করে লেখা। হয়তো উনি কোনো রুগী ছিল বা কিছু একটা হয়েছে তার সাথে, বা উনি কি আসলে মানুষ ছিল, বা এটা এরকম কোয়েশ্চেন আর কি। লাস্ট পেজে ওনাদের একটা ছবি আঁকা, দরজার ছবি, দরজার উপরে একটা বক্স করা, বক্সটা মানে হুবহু এই দরজাটার মতোই আঁকা, যেভাবে সিটকিনি দরজার মধ্যে যে দরজা না ছাদের দরজাটা, রুমের একটা দরজা আছে, বাথরুমের যে দরজা, বাথরুমের রুমের দরজাটা, সেই দরজার মতো একটা মানে সুন্দর ছবি আঁকা, খুবই সুন্দর, ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, এবং লেখা আমাকে যখন তোমরা খুঁজে পাবো না এই জায়গায় সার্চ করবা, লাস্টে দেয়া আছে, লাস্ট লেখা আর কি। এই ছবিটা তারই আঁকা। আচ্ছা, সেই এঁকেছে, কারণ খাতা তো এর মধ্যে কেউ ধরে নাই, আর লাস্ট 1 মাস এই রুমে কেউ ঢোকে নাই, তারা ছাড়া তো এই রুমে কেউ ঢুকবে না, আর এর মধ্যে নতুন কেউ ভাড়াও নেয় নাই, কারণ ওই বাড়িওয়ালার ছেলে তার সাথে থাকে, ঘুমায়, তো বাড়িওয়ালার ছেলেও তো এক ধরনের উইটনেস। তো যাই হোক, উনি দেখে যে ওই ছবিটার সাথে তার ওয়াশরুমের যে দরজার উপরে, আগেকার বাড়ি মানে এখনো অনেক বাড়িতে আছে যে রুমের দরজার উপরে একটা ছোট ছোট রুম খোপ করে রাখা, কিছু জিনিসপত্র রাখার জন্য, বা ওই প্যাসেজটা দিয়ে হয়তো বা যে আপনার স্যানিটারি প্যাসেজ গুলা যায় আর কি। তো যাই হোক, এরকম গন্ধ কখনো আসে নাই, বা এরকম কিছু তারা ট্রেস আউট করে নাই। তো প্রথমে তারা চেয়ার দিয়ে ওই দরজাটা খোলার ট্রাই করে, ওই ছোট খোপটা খোলা ট্রাই করে, পারে না,
কারণ হাইটের সাথে ম্যাচ করে না। পরে নিচ থেকে বাড়িওয়ালার কাছ থেকে একটা মই নিয়ে আসে এবং তার বাড়িওয়ালার ছেলে ওই মুহূর্তে প্রেজেন্ট ছিল। তো মই নিয়ে ওইটা খুলে দেখে যে একটা বস্তা, এবং ওই বস্তা থেকে শুকনো রক্ত গড়িয়ে আসছে, যে ওইটা শুকিয়ে গেছে, রক্তটা শুকনো আর কি। এবং খুব বেশি দিনের না, হয়তো 15-20 দিনের ঘটনা। এবং গন্ধ বিকট, পটকা গন্ধ। তো তারা তো এখানে যাবেও না এত এই গন্ধ থেকে। ইঁদুর মরা গন্ধ খুবই নর্মাল, এটার থেকেও খারাপ গন্ধ। তো বাড়িওয়ালাও এসে দেখে, মানে মইতে উঠে দেখে যে আসলেই কিছু একটা আছে। তো তারা পুলিশকে ডাকে এবং পুলিশ এসে ওই বস্তাটা নামে। বস্তাটা খোলার পর দেখে ওখানে 22 টুকরা লাশ ওইটার ভেতরে, ওই খোপের ভেতরে। ওই 22 টুকরা লাশ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে কামড়ের দাগ, এবং সব মাংস ক্ষয়ে যায় না, কিছু কিছু মাংস লেগে গেছে। গন্ধ বাড়ির নিচে, এই গন্ধতে ওনাদের থাকাই মুশকিল, বাড়ির নিচে নিয়ে গেছে। তারপরে দেখছো লোকজন, এলাকা উৎসুক জনতার ভিড়ও হয়ে গেছিল ওই জায়গায়। অনেকে দেখতে এসছে যে ছোপ 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 কামড়ের দাগ, মাথার চুল আছে প্রপারলি, মানে মোটামুটি সবকিছুই নাই ওখানে। মানে একদম অবস্থা খুবই খারাপ, বিভৎস। খালি একটা জিনিস স্ট্রেস করতে পেরেছে, যে হামজা সাহেবের যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবি দেখে বুঝতে পেরেছে যেটা হয়তো উনি হবেন আর কি। তো এইটা তো রাসেল ভাই খুবই অলৌকিক, যে 1 মাসের মধ্যে তার সাথে এই ঘটনাটা খাতায় লিখে, সেই ছবিটা লিখে সেখানে সে লিখে গেছে যে তোমরা যদি কোথাও আমাকে না পাও তাহলে এই জায়গাটা। সেটা খুবই তো অলৌকিক। তো যাই হোক, রাসেল ভাই এরপরে ওই পুলিশ দেখে যে এখানে কেস করার কোনো লোক নাই, ওনার কোনো আত্মীয় স্বজন নাই, চারিপাশে ঘেটে ওনার কোনো আইডি কার্ড বের করতে পারে নাই, কিচ্ছু খুঁজে বের করতে পারে নাই, কিছু না, খালি করতে পারে না। অ্যাকাউন্টিং এর কিছু একটা বই তার টেবিলের মধ্যে, তার ব্যাগ, কাপড় চোপড়, কোন ধরনের কিছু টাকা পয়সা, এছাড়া কিচ্ছু নাই রাসেল ভাই, আর কিচ্ছু না। নট ইভেন আ সিঙ্গেল থিং যেটা দেশে ট্রেস আউট করতে পারছে কোন এলাকার লোক, কোন এলাকার ছেলে। তো যেহেতু ক্লেম করা কোনো লোক নাই, মানে পুলিশ নিজের থেকে একটা জেনারেল ডায়েরি করে ওইটা পোস্টমর্টেম করে পরে দাফন করে ফেলে। কিন্তু এর পরবর্তী সময়ে পুলিশ কি করলো না করলো এইটা নেওয়ার কোনো ইচ্ছা তাদের নাই। তাদের ধান্দা হলো কখন বাসাটা ছাড়বে, সেটাই তো মানে মেইন টেনশন তাদের। আপনি হলেও তাই চিন্তা করতেন প্রত্যেকে, হয়তো বা আপনি না জানিয়ে চলে যেতেন, যা আমার যা জিনিসপত্র থাকুক এই জায়গায় আমি থাকবোই না। কিন্তু তারপরেও তারা, পুলিশ বলে গেছে যে যতদিন পর্যন্ত এটার একটা ইনভেস্টিগেশন আমরা আপনাদের রিপোর্ট না দিই তত পর্যন্ত আপনারা এখানে থাকবেন। তো যাই হোক, মানে রুলস অনুযায়ী সে তাদেরকে থাকতে হয় এই জায়গায়। একটা পর্যায়ে লাস্ট মোমেন্টে পুলিশ যখন অব্যাহতি দিয়ে যে না আপনারা যেতে পারেন বা আপনারা এখান থেকে ছেড়ে চলে যেতে পারেন, কোনো সমস্যা নেই, পরে তারা ওই বাসাটা ছেড়ে দেয়। কিন্তু যেইটা তাকে এফেক্ট করে ফেলে রাসেল ভাই, মানে এটা মানে ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে নাকি, মানে মানুষজন কিভাবে চিন্তা করবে। প্রথমে আমিও বিশ্বাস করি নাই, প্রথমে বিশ্বাসের পাল্লাটা আসলে ভারী হবে না, যারা বিশ্বাস করে তাদের পাল্লাটাই ভারী হবে। তো অনেকে বলে তার সাথে জিন আছে, এলাকায় অনেক বিড়বিড় করে কথা বলে, রাস্তা দিয়ে হাঁটার সময় বিড়বিড় করে কথা বলতে থাকে। অনেকে বলে তার সাথে জিন আছে, হয়তো অনেকে বলে তার সাথে জিন পালে, এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা, সে শিজোফ্রেনিয়ার রোগীর মতো হয়ে গেছে, যে সে ফিস ফিস করে খালি ওই একটাই শব্দ শুনতে পায় এখনো পর্যন্ত, যে তোমরা ছাদে উঠেছো কেন, সেটা এখনো এইটা শোনার পরে ওই পরিস্থিতি তো অবশ্যই তাকে এফেক্ট করে। এটা হিতাহিত জ্ঞান ঠিক থাকে না। যখন এরকম হয় তিনি একটা রুমের দরজা বন্ধ করে নিজেকে আটকে রাখে। এর কারণে রাসেল ভাই, যে আমার ইচ্ছা ছিল যে ওনাকে স্টুডিওতে নিয়ে আসার জন্য, কিন্তু পারিবারিক ভাবে আমি যখন রিকোয়েস্ট করি তারা আমাকে পারমিট করেন নাই তাকে এখানে নিয়ে আসার জন্য। তারা চায় না কোনো রিস্ক একটা সিচুয়েশনে পরিবার লোকজন পড়ুক। আলহামদুলিল্লাহ এই ঘটনাটা আমি একদম, মানে অনেকে মনে করতে পারে কি বলেছি, কিন্তু এইটা যখন কারোর সাথে ঘটে যাবে রাসেল ভাই, এলাকার লোকজন তাকে পাগল বলেই জানে আসলে, সত্যি কথা বলতে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ঘটনাটার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আমি দেখতে পেলাম যে এই ঘটনাটি ডক্টর আলিফ লিখে যেটা বললেন সেটা নিয়ে অনেক প্রশংসা করছেন সবাই, এবং অনেকেই লিখছেন যে ঘটনাটি। আমরা পরবর্তী ঘটনায় যাব, আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাব আমরা। শহীদুল আলম বুলবুল। জি, আমি নারায়ণগঞ্জ সারাপাড় থেকে এসেছি। জি, প্রথমে আমি আপনি একটু ঘটনা বলেন। ভূতকে ধন্যবাদ আজকে আমার এই জীবনে ঘটে যাওয়া সত্য ঘটনাকে লিসেনারদের সাথে শেয়ার করার জন্য। প্রথমে আমি আমার জীবনে প্রথম থেকেই ক্লাস 8 পড়া অবস্থা থেকে আমার সাথে অনেক কিছু ঘটনা ঘটছে। তার মধ্যে প্রথমে আমি ঘটনাটা যেটা আমার সাথে আমাকে পীড়া দিছিল সেটা হলো, ক্লাস 8 থাকতে আমি আমার বাড়ির সিচুয়েশনের একটু আপনাদের বলে দিই। তখন একটু গ্রামের মতনই ছিল। তো আমার বাড়ির পাশে, পশ্চিম পাশে একটা ফজলুল সাহেবের বাড়ির নামে
আমাদের মহল্লায় বা ওই এলাকার সবাই যারা আজকে যে 30 বছর আগের ঘটনা, আমার বয়সী বা আমার আগের বয়সী যারা আছে তারা হয়তো সেই জিনিসটা বুঝতে পারবে। ফজলুল সাহেবের বাড়ি নামে সবাই চিনত। ওখানে একটা 30 ফিট একটা দোতলা ঘর ছিল, জি। হ্যাঁ, 2 সাইডে টিনের বেড়া, সামনে দিয়ে ছিল আপনার বেড়া, আপনার এই চটির বেড়া। যা হোক, তো ওখানে আমরা, আমাদের লজিং মাস্টার ছিল, আমরা ওখানে পড়াশোনা করতাম। আমি যখন ক্লাস 8 পড়ি তখন পাশের রুমে 3টা রুম, আমরা একটা রুমে থাকতাম, পড়তাম। আর রাত্রে অবশ্য আমি থাকতাম না, আমাদের বাসায় থাকতাম, একদম পাশাপাশি, মাঝে একটা রাস্তা চলে গেছে। তো যা হোক, একদিন যখন ক্লাস 8 আমি বার্ষিক পরীক্ষার সময় লক্ষ্য করলাম যে আমার ওই প্রায় যখন আমরা ওখানে পড়তে যেতাম বা সন্ধ্যার সময় আমাদের মনে হতো যে ওই টিনের চালে যেমন ঝুমঝুম করে কিছু নুড়ি পাথর ফালালে যেরকম একটা আওয়াজ হয়, বা একটা বড় পাখি যদি আসে সেই চালের মধ্যে বসে তো ঘরটা একটা ঝিমি করে ওঠে, তো এরকম আমার আওয়াজ পেতাম। তো আমাদের পাশের রুমে থাকতো আউয়াল ভাই, তার আম্মা বয়স্ক, আমরা তাকে দাদি বলে ডাকতাম। সে বলতো যে না, এগুলা কিছু না, এগুলা ওই যে এক প্রকার যে জাতির জিন বা পরি, তারা এখান থেকে এটা একটা পথ, এই পথ অনেক সময় এখানে তারা জিরায় নেয়, তবে আমাদেরকে কোনো ক্ষতি করবে না। তো এটা একটা প্রচলন হয়ে যায়, আমরা প্রায় এই শব্দটা শুনতে পেতাম সন্ধ্যায় অথবা রাত্রে। তো যা হোক, একদিন ক্লাস 8 পড়া অবস্থা যখন আমার 9 ক্লাস 8 তখন বেশ বার্ষিক পরীক্ষার সময় শনিবার দিন ছিল, আমার মনে আছে স্পষ্ট। তখন আমার বড় ভাই আমার সাথে থাকতো। তখন উনি ভাউল গানে গেছে, তো বলছে যে রাতের 1-2টা বাজবো, তুমি পড়াশোনা করে ঘুমিয়ে পড়ো। তো আমি পড়তেছি বা অঙ্ক করতেছি, তখন রাত আমার মনে আছে 9টা বাজে। তো সে হঠাৎ করে কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার সময় তারপরে আমি একটা আমাদের হারিকেনটা জ্বালাইছি। তো কিছুক্ষণ 10-20 মিনিট পর হারিকেন জ্বালার পর কি হয়েছে যে হারিকেনে তেল ছিল না, সেটা হয়তো সন্ধ্যায় মনে ছিল না। তো দেখলাম যে হারিকেনটা নিবু হয়ে আসছে। তো আমি ভাবলাম যে এখন আর পড়াশোনা না, শুয়ে পড়বো। তো দরজাটা ভিড়ানো ছিল, ওই 2 পাটের দরজা, কেওয়ার আর কি, যেটা গ্রামে যেটা যেভাবে থাকে। তো আমি বাতি যখন নিবু হয়ে আসছে তখন আমি ভাবলাম শুয়ে পড়বো, যাক। তো হঠাৎ করে আমি একটা ঘুঙ্গানো শব্দ পেলাম। ঘুঙ্গানো শব্দ মানে যেমন মানুষকে যখন হাত পা বেঁধে রাখলে যেমন ঘুঙ্গু করে গুঙ্গন করে শব্দ করে, এরকম একটা শব্দ। তো আমি বললাম শব্দটা কিসের, অত বুঝতে পারছি না। যে হঠাৎ করে আমি জানালার দিকে যখন তাকালাম, তখন আমার মনে হলো যে 2টা চোখ বড় বড় আমার দিকে তাকিয়ে রয়েছে। তো আমি তখন ভাবলাম যে হয়তো আলো থেকে অন্ধকারে হঠাৎ করে চোখ গেছে, হয়তো এরকম হতে পারে, কিন্তু না। আমি আবার চোখটা একটু মোড়াটোরা যে কষলে এদিক সেদিকে আবার তাকালাম। তাকানোর পরে দেখি না, হ্যাঁ, চোখ দুটা সে আরো বড় আকার ধারণ করতেছে, এবং মনে হচ্ছে সে জানালা ভেদ করে ধেয়ে আসতেছে। এখন তো আমার শরীর হিম হয়ে আসছে, যে আমি সত্যি ভয় পেয়েছি। এখন কি করবো? এখন আস্তে আস্তে আমি দাঁড়াইয়া 1 পা 2 পা পিছনে এসে আমি হুমড়ি খেয়ে আমার খাটের মধ্যে গিয়ে পড়ে গিয়ে লেপ পরে দিয়ে আমি ওই ঘুম হয়তো অচেতন ছিলাম বা হয়তো ভয়ে ঘুমিয়ে গেছিলাম। কিন্তু হয়তো আমার ভাই তখন রাতে 1-1:30 বাজে এসে দরজা খোলাবে বললো, কিছু বলে না, তখন সে ঘুমিয়ে পড়ে। সকালে বলছে যে কি ছিল, তুমি তো দরজা লাগাও নাই, তোমাকে এত টাকা রেখে করলাম, তুমি কোন সারা শব্দ পাও নাই। তো আমি আমার ভাইয়ের কাছে ঘটনা শেয়ার করে বলছে, তারপর আমার আম্মার সাথে শেয়ার করলাম, আমার বড় ভাই শেয়ার করলাম। তারা বললো যে না, ওটা নাথিং ফর ফেয়ার, এগুলো হচ্ছে অনেক সময় আলো থেকে অন্ধকারে অনেক সময় মানুষ যখন তাকায় তখন এগুলো চিচি পোকার মতো দেখা যায়, কিন্তু যার সাথে ঘটনা ঘটছে সে বুঝতে পারে। তা আমি ব্যাপারটা অনেকটা হালকাভাবে নিলাম, হতে পারে। তো যা হোক, এখানে এই ঘটনা শেষ হলে হয়তো ভালো হতো। কিন্তু আমি যখন ক্লাস 10 উঠি, তখন আমার এসএসসি পরীক্ষা, আমি আদমজি হাই স্কুলে পড়তাম, আমাদের এলাকা থেকে বহু দূর, সেখানে যেতে প্রায় 1-1.5 ঘন্টা লাগতো। প্রথমে হেঁটে যেতে হতো, তারপর আবার বাসে যেতাম। তো ওখানে আমাদের হস্টেল ছিল না, সেখানে 1-2টা ছাত্রের জন্য স্পেশাল একটা সুযোগ করে দিত স্যারেরা। তো আমাকে স্যার বললো যে আমরা 20 জন ছাত্র, স্যারকে সিলেক্ট করলো যে 20 জন ছাত্র ভালো রেজাল্ট করবে, তাদেরকে তাহলে টেক কেয়ার করার জন্য স্কুল থেকে একটু সিদ্ধান্ত নিল। তো আমাকে বলে যে বুলবুল, তুমি তো বাসা দূরে থাকো, তুমি কাছে আসার একটু ব্যবস্থা করো। তো আমি বললাম স্যার আমি কোথায় আসবো? তবে স্যার বলছে যে একটা সিট খালি আছে, ওই সিটটা তো একজনকে দেওয়া হয়েছে, তুমি এক কাজ করো, ওখানে যারা আদমজি এলাকায় আছেন আমার বন্ধু বান্ধব, তারা হয়তো বুঝতে পারবেন যে আদমজি এখন ভিজিট হয়ে গেছে, একসময় আদমজি জুটমিল ছিল। তো ওখানে একটা হাসপাতাল ছিল, সেই হাসপাতালটা হলো পরিত্যক্ত। হাসপাতালে কারা থাকতো? ওই শ্রমিক এবং বিভিন্ন শ্রমিক লিডার, তারা দখল করে এইভাবে থাকতো। তো ওখানে যেখানে ডাক্তাররা বসতো বা ডাক্তারের চেম্বার ছিল বা হয়তো অ্যাডমিনিস্ট্রেশনের যে রুমটা ছিল, ওখানে দক্ষিণে ছিল বিশাল পুকুর, তার মধ্যে 2টা রুম ছিল, আর পাশে ছিল লম্বা হাসপাতাল। তো ওইখানেই একই বারান্দা দিয়ে যেতে হতো।
তো ওখানে ঠিক করে দিল 2টা রুম। একটা রুমে থাকে আমাদের আজিজ আঙ্কেল নামে সেই শ্রমিক, জুট মিলে চাকরি করে। তো পাশে আরেকটা রুম, সেখানে আমাকে এবং মুয়াজ্জেম আমার বন্ধু, সে হয়তো এখন দুবাই আছে, যদি শুনতে পায় তাহলে বুঝতে পারবো। তো মুয়াজ্জেম এবং আমি ওই রুমে থাকার জন্য সারা সিদ্ধান্ত, পরীক্ষা আছে মাত্র 2 থেকে 2.5 মাস। তখন শুধু মার্চ এপ্রিল মাসে মেট্রিক পরীক্ষাটা হতো আর কি, টেস্টের পরে। তখন আমি চিন্তা করলাম, ওখানে প্রথম দিন আমরা গেলাম, সারা রাশিদিন আমাকে ওখানে থাকতে দিল। প্রথম দিন যখন আমরা গেলাম তখন আজিজ আঙ্কেলের সাথে পরিচয় হলো। আজিজ আঙ্কেল বললো যে আমাদের সিসিভ ডিউটি 4টা থেকে 10টা। তখন 10টা বাজে আমি আসবো, আস্তে আস্তে আধা ঘন্টা লাগে। তো ঠিক আছে। প্রথম দিন মুয়াজ্জেম বললো যে, তখন রাত 9টা বাজে, মুয়াজ্জেম বললো যে আজকে কি খাবো, আমি শুকনা খাবার নিয়ে আসি বাজার থেকে, তুমি এই অপেক্ষা করো। তো আমি সব ফুরফুরি মেজাজ, নতুন জায়গা, একটা রোমাঞ্চকর অন্য ধরনের ইয়া লাগছে। তো এরকম সময় আমি আসতে বাইরে বের হলাম। গরমের দিন, একটু গরম গরম মাছ, কাছাকাছি মাছ। তো বাইরে যে একটা তেঁতুল গাছ ছিল আমাদের যে বিল্ডিংটার, হাসপাতালটার পাশে, তেঁতুল গাছ পাশে একটা বিশাল একটা পুকুর ছিল। পুকুরটার ওখানে মানে তখন আমি যখন গেলাম ওখানে দেখলাম যে টেম্পারেচার হঠাৎ করে ফল করলো। ঘরের রুমের যে টেম্পারেচার আর ওই তেঁতুল গাছের ওখানে এরকম, রাসেল ভাই গাছটা ছিল যে ওখানে সময় ঢাল ধরে ধুল খাওয়া যেত। চাঁদনি রাত ছিল না, হালকা একটু আলো ছিল। দূর থেকে যে বাস গাড়ি যাইতো, ওই বাসের গাড়ির যে লাইটের আলোতে অনেক সময় একটু আলো পড়তো, পানির ভিতরে যে আলোটা ঝিলকানি পড়তো, তো আলোটা দেয়। তো এরকম সময় আমি খুব ঠান্ডা লাগতেছে। তো আমি ভাবলাম এত ঠান্ডা কি, গরম ভিতরে তো এত ঠান্ডা না। আবার আমি রুমে আসলাম, রুমে এসে একটু চেক করে দেখলাম রুমের আবহাওয়া তো নর্মাল আছে, ব্যাপারটা কি। আবার আমি তেঁতুল গাছের নিচে গেলাম, গিয়ে দেখলাম যে হ্যাঁ বেশ ঠান্ডা। তখন আমার একটু ভয়ই লাগতেছিল। তখন আমি রুমে এসে বললাম, সকালবেলা আমি আঙ্কেল, আজিজ আঙ্কেলের সাথে শেয়ার করলাম যে আঙ্কেল 2 জায়গায় 2 টেম্পারেচার, ব্যাপারটা কি। তো আজিজ আঙ্কেল বললো যে দেখো বুবুল, এখানে তুমি একা বা তোমরা ওখানে সন্ধ্যাবেলা যাইও না। তার কারণ হলো মানে আসলে তেঁতুল গাছটা আমাদের রুমের পাশেই ছিল, 10 ফিট পূর্ব দিকে ছিল। তো বললো যে ওখানে 4-5 বছর একটা যুবতী মেয়ে সুইসাইড করেছিল, সেখান থেকে এই তেঁতুল গাছে অনেকেই অনেক কিছু দেখতে পায়, বা সন্ধ্যাবেলা অথবা দুপুরবেলা এখানে যাওয়ার দরকার নেই, তবে আমাদের কোনো ক্ষতি করবে না, তোমাদের কোনো ক্ষতি করবে না। তো যাই হোক, ঘটনা এখানে তখন থেকে একটু অবশ্য মনের ভিতরে ভয় শুরু হলো, আবার একটু এক্সাইটিং মনে হলো যে হয়তো কিছু যদি দেখতে পারি। তো একদিন এরকম প্রায় 15-20 দিন পর মুয়াজ্জেম আমার বন্ধু, সে বলে যে আমি একটু বাসা থেকে, তার বাইরে পাশে ছিল, সে বলে যে আমি বাসা থেকে আসতেছি, আজকে আসবো না, 1 দিন পরে আসবো, কিছু খাবার টাবার সেটা বইটি আবহাওয়া টাকা পয়সা নিয়ে আসি। এখানে বলে সে গেল। তো আমি একাই থাকবো, তার মানে এখানে আমার আজিজ কাকা থাকবে, সে আসবে রাত 10টা বাজে। তো 10টা বাজে যখন আসবে, তো আমি চিন্তা করলাম, আমি পড়তেছি, আজিজ আঙ্কেল বলবো আমি না আসা পর্যন্ত শুয়ে না ঘুমানে, আমরা একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। তো আমি ওই পড়তেছি দক্ষিণ দিকে, তখন জানালা দক্ষিণ দিকে, তার পাশে পুকুর, তারপরে বিশাল এক রোড আছে। তো যখন আমি 9টা, আমার মনে আছে 9টা তখন 20, আমি অপেক্ষা করতেছিলাম আজিজ আঙ্কেল 10টা ছুটি হলে 20 মিনিট বা 25 মিনিট লাগবে হেঁটে আসতে। তো এই অপেক্ষা যে 10টা পর্যন্ত আমি পড়াশোনা করি, তারপর একটা পর্যায়ে সিদ্ধান্ত নেবে যাকে আজিজ আঙ্কেল যদি বেশি দেরি করে তাহলে আমি ঘুমিয়ে পড়ব। এরকম সময় 10টা 25 মিনিটের সময় আমার কারেন্ট চলে গেল। কারেন্ট চলে যাওয়ার পর একদম গুটগুটি অন্ধকার। নতুন জায়গা, পাশে হয়তো শ্রমিকরা থাকে কিন্তু একটু দূরে থাকে, তাদের সাথে আমাদের তেমন একটা ওটা বসা হয় না বা মাঝে আসেও না। তো যাই হোক, যখন কারেন্ট চলে গেল তখন আমি মোমবাতি জ্বালালাম। মোমবাতি জ্বালে রাসেল ভাই, তখন আমি অঙ্ক করতেছিলাম। অঙ্ক করার এক পাকে লক্ষ্য করলাম বেশ কিছুক্ষণ পর, কত 10 থেকে 20 মিনিট হবে, তখন 9টা 35 থেকে 40 এরকম সেটা সেই ঘুমগানি শব্দটা আমাকে স্মরণ করে দিচ্ছে যে আজ থেকে 2-3 বছর আগে আমি ক্লাস 8-এ থাকতে এরকম শব্দটা শুনেছিলাম। তারপরে আমি আস্তে করে জানালা দিকে তাকালাম। জানালা যদি তাকে ভাই রাসেল ভাই যেটি জিনিসছিলাম, শরীরটা হিম হয়ে আসলো যে সেই একই চোখ, একটি বড় আকার, যেমন বড় আকারে, যেটা অবশ্য যারা কয় মিল ছবি দেখে থাকলে যে বিনগুলোতে একটা জাদু নামে যে প্রাণীটা আসে, সেই জাদুর যে চোখ, এরকম গরু চোখের মতো এই চোখ, মানে ঘুরে দিয়েছে চোখটা। এখন আমি তো ক্লাস তখন একটু ট্রেনে পড়ে একটু সাহস মোটামুটি, কিন্তু ওই যে এখানে সুইসাইড করছে, তারপরে ওই যে ওদিনকার আবহাওয়া, ফল, এরকম সবকিছু মিলে আমাকে একটা গোলক দাদা ফেলে দিচ্ছে, জানে এনিথিং রং, আমার সাথে কি আজকে করতেছে এনিথিং রং। উঠে আমি তারপরে আস্তে করে ধারাইলাম। ধারায় পরে আমি একটু এদিক সেদিক চাই, আর দেখলাম যে আমার গোড় কিনা, চোখের গোড় বা মনের গোড় কিনা। আবার তাকালাম রাসেল ভাই, চাকায় দেখি যে সে চোখ আরো বড় আকার ধারণ করছে, মনে হচ্ছে জানালা ভেদ করে দিয়ে আসবে। কিন্তু
অবয়বটা বোঝা যাচ্ছে, কিন্তু সে মানুষ নাকি এইসব বোঝা যাচ্ছে না, শুধু চোখগুলা বোঝা যাচ্ছে। তো আমি আর নিজেকে আর কন্ট্রোল না করতে পেরে আমি এক পা দুই পা আবার পিছনে তাকায় দেখি আমার দরজাটাও খোলা। যে দরজাটা যে বন্ধ করবো তারও আমার সাহস কুলাচ্ছে না। তো একটা পর্যায়ে আমি আস্তে করে এক পা দুই পা করে পিছিয়ে আমি সেই উত্তর দক্ষিণে সেই চৌকিটা ছিল ওখানে আমি হুমড়ি খেয়ে পড়ে লেপ মুড়ি দিয়ে আমি এখানে ঘুম, বা আমি অবচেতন ছিলাম কিনা জানি না। তো সকাল আমি 8টা বাজে যখন ঘুম ভাঙে তখন আমার আঙ্কেলে বলছে যে বলবো তোমার এত টাকাটা কি করলাম, তুমি উঠলা না, ভাবলাম হয়তো তুমি ক্লান্ত, যা হোক আসলে তোমার সাথে তুমি। তখন আমি বললাম আঙ্কেল তোমার শরীর জ্বর এসে গেছে। জ্বরে আঙ্কেল বলে যে তুমি কি ভয় পেয়েছো নাকি? আমি তখন আঙ্কেলের সাথে ব্যাপারটা শেয়ার করলাম। শেয়ার করার পরে আঙ্কেল বললো যে না ঠিক আছে, এনিথিং রং, তো যা হোক তোমাকে একা থাকা ঠিক হবে না, তো সকালবেলা আমরা ওই আমাদের যে মসজিদ আছে ওখানে ইমাম সাহেবের কাছে তোমাকে নিয়ে যাবো, উনি ব্যাপারটা বলতে পারবো। তো আমরা ওদিনটা ডিউটির আগে আজিজ ভাই আমাকে ইমামের কাছে নিয়ে গেলে ইমাম সাহেব বললো যে না তেমন কিছু না। তারপরে অবশ্য বুঝতে পারছিল, কিন্তু আমাকে অভয় দেওয়ার জন্য তিনি বললো যে না তেমন কিছু না, এগুলো ভয়ের কিছু না, তুমি ভয় পেলেই ভয়, হয়তো তোমার মনের ভুল বা চোখের ভুল। তো ঠিক আছে, তারপরে আমি তোমাকে একটু জারফুক দিয়ে দিলে, একটা কবজ দিয়ে দিলে, যেটা তুমি সবসময় তোমার পাশে রাখবে কাছে। তো যাক, এখান থেকে ঘটনা শেষ। কিন্তু আমি 2 মাস পরে এর মধ্যে আর কিছুই দেখতে পাই নাই, কিন্তু একটু সতর্ক ছিলাম, পরীক্ষা দিলাম। তারপর রাসেল ভাই সেই 91 এর কথা, তারপরে কি এই ঘটনা আবার ঘটেছিল? আচ্ছা, সেটা আমরা শুনবো একটু পরে। আমরা একটা ছোট্ট বিরতি নিতে হবে আমাদের। ঘটনার বাকি অংশে আমাদের সঙ্গে যিনি ছিলেন তার কাছ থেকে আমরা সেই ঘটনার বাকি অংশ শুনে আসবো। জি, আপনার ঘটনাটি বলুন। হ্যাঁ, ধন্যবাদ রাসেল ভাই। সেই একই ঘটনা আমার ঘটেছে, আমি তখন তেজগাঁ কলেজে, আপনি বলছেন 1991 সালে? হ্যাঁ, 91 সালে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার উঠছি। তখন আমরা ওই বেগুনবাড়ি, সবাই জানবেন যে পলিটেকনিক এরিয়ায় আমার 2 বন্ধু, ফারুক ইনি এখন ইটালি আছে। হ্যাঁ, আমরা এগুলো না শুনে আমরা ঘটনাটা বলি। ঘটনা হলো ওইখানে একটা স্টাফ কোয়ার্টার ছিল। স্টাফ কোয়ার্টার আমরা 2 বন্ধু একটা রুম আমরা ভাড়া নিই। সেই রুমের একটাই রুম ছিল, পাশে একটা বাথরুম আর একটা রান্নাঘর, একই রুমের মধ্যে ভিতর দিয়া। তো আমরা ওইখানে দীর্ঘদিন 2 বন্ধু পড়াশোনা করি। এক অবস্থায় ঈদ আসলো, রোজার ঈদ আসার পরে যেমন রোজার শেষ পর্যায়ে 3-4 দিন ঈদের বাকি ছিল, এরকম সময় স্টাফের ওই বিল্ডিং 3তলা বিল্ডিং এর অনেকেই বাসায় চলে গেছে ছুটিতে। তো আমি আমার বাড়ির পাশে কাছাকাছি দেখে সানার পর যেতে আর কতক্ষণ লাগে। তো ওই ফারুক তার মামা ছিল আনিম, সে বলাকা ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করতো। তো উনি বললো যে বুলবুল তুমি একটু পরে যাও, আমি বোনাস টাকা পাবো, ঈদের 2 দিন আগে গেলে চলবে। ঠিক আছে, যে কথা সে কাজ। আমি রয়ে গেলাম। ঈদের 2-3 দিন বাকি, তখন ওই আনিম ভাই বললো যে 10টা বাজে ছুটি হয়, বলাকা ব্লেড ফ্যাক্টরিতে চাকরি করে। তো আমি আসলে একসাথে, আমরা ফ্যাক্টরির নাম কোনো কিছু না বলি, আমরা মূল ঘটনা। আচ্ছা, মূল ঘটনা ওই দিনে ঠিক আমি আনিম ভাইয়ের অপেক্ষা ছিলাম, আনিম মামার অপেক্ষা ছিলাম। আমি পড়াশোনা করতেছি, উত্তর দিকে মুখ দিয়ে, দক্ষিণ দিকে আমার দরজাটা ছিল, পাশে একটা বারান্দা ছিল, বিশাল একটা কাঁঠাল গাছ, যেটা আমাদের বারান্দার মধ্যে সহ আসতো, পাতা অনেক সময় ছিল। তো এই অবস্থায় আমি ওই পড়তে এক সময় অঙ্ক করতে এক সময় ওই কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে যাওয়ার পরে আমি আবার মোমবাতি জ্বালাই যখন অঙ্ক করতেছিলাম, এরকম সময় ওই ঘুমগানের শব্দটা আবার আমি শুনতে পাওয়ার পরে এখন আমার স্পষ্ট, আগেও এরকম 2বার ঘটনা ঘটছে। এখন যেহেতু আমি একটু বড় হয়েছি, তারপরে একটু সাহসটা একটু বেশি, তারপর ঘুমগানের শব্দ আসতে করে আমি পিছনে তাকাইলাম। পিছনে তাকায় দেখি মোমবাতি যে হালকা আলোতে, দরজায় যে আলোটা পড়ছে, এই আলোতে বোঝা যাচ্ছে একটা লোক বিশাল আকার দরজার মধ্যে দাঁড়িয়ে আছে, এবং চোখগুলা ঠিক আগের মতন বড় আকার এবং যেমন ধেয়ে আসছে। এবার তো আর জানালার দিকে তাকায়, এবার তো দরজা দিয়া। এখন আর আমার ভয়টা দ্বিগুণ বেড়ে গেছে। তখন এই দিকে তাকায় আমি দেখলাম যে না, চোখ টোকে দেখে মুছে টুছে ভালোভাবে তাকায় দেখলাম যে না, একদম দরজার মধ্যে একটু অবয়ব বোঝা যাচ্ছে যে একটা কালো কিছু, শুধু চোখগুলা বড় বড় ধেয়ে আসছে। আমি 1 পা 2 পা পিছনে আসতে করে একটা রান্নাঘর ছিল, সেই রান্নাঘরে ঢুকে গিয়ে দরজা লাগে মেস দিয়ে এসে চুলা জ্বালাই বসে নিলাম। কতক্ষণ যে বসে আসছিলাম বলতে পারবো না। তুমি গড়ির অপেক্ষায়, গড়ি তখন অনুমান হয়তো আধা ঘন্টা হবে, এরকম সময় আনিম মামা এসে আমাকে ডাকতেছে, বলবো কোথায় তুমি? বাথরুম খুঁজলে ওখানে করলো। তখন অলরেডি কারেন্ট এসে গেছে। তখন আনিম মামা বলবো আমি যে আপনি কে? যে আপনি আনিম মামা? হ্যাঁ আমি আনিম মামা। যে আপনি যদি আনিম মামা হন তাহলে আপনি একটু হাতের লেখা দেন, নিচে দাম
দরজার নিচে হাতের লেখা দিল। তারপর বললাম যদি আপনার কাছে তো ব্লেড থাকে একটা ব্লেড দেখেন। উনি তাওয়া দিল। উনি বললো যে বুলবুল তুমি ভয় পাইছো, আমি তো আনিম। ঠিক আছে আঙ্কেল, মামা আপনি যদি আনিম মামাই হন তাহলে আপনি একটা গান গান। উনি একটা গান গাইতো যে মরমিয়া তুমি চলে গেলে, এই গানটা সে পড়াই গেত। তো এই গানটা যখন গেছে তখন আমি শিওর হলাম যে এটাই আনিম মামা। তখন আমি দরজা খুললাম, দরজা খোলার পরে আনিম মামার আগের ঘটনা সহ সবকিছু বললাম, শেয়ার করলাম। শেয়ার করলে বলে যে হ্যাঁ দেখো এটা একইভাবে বারবার তোমার জন্য ঘটনা করতেছে। উনি আবার তাবলিগ করতো, হ্যাঁ, যে আমার কাছে হুজুর আছে, যে পাশে তো আমাদের মসজিদ, হুজুরের কাছে তোমাকে নিয়ে এবার একটা স্টাইল। তখন আমি সকাল ওই ফজর নামার সময় আমি তখন হুজুরে আমার একটা যা ফুক দিলে যে না হ্যাঁ তোমার সাথে আগের ঘটনা যখন বলছি তখন বলছে যে হ্যাঁ এনিথিং রং, তো এগুলা কিছু না, তুমি তো আবার যদি তুমি কখনো দেখো তাহলে তুমি চেষ্টা করবা যে মুখোমুখি হওয়ার জন্য। কিন্তু রাসেল ভাই আমি এরপরে হুজুরের তাবিজ দেওয়ার কবজ দেওয়ার পরে আমার কাছে আর এরকম আজ পর্যন্ত ঘটে নাই। কিন্তু আমি বহু চেষ্টা করছি যে বিভিন্ন প্রত্যন্ত বন্ধু বান্ধবের বাড়িতে বেড়াতে গিয়ে যে একটা নীরব পরিবেশ এরকম একটা সিচুয়েশন তৈরি করে দেখতে পাই কিনা, কিন্তু আসলে ধন্যবাদ ছিল আমার ঘটনা। ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাব আমাদের ডক্টর আলিফের কাছে আবারও, এবং ডক্টর আলিফের কাছে যে ঘটনাগুলো আছে তার মধ্যে আমরা পরপর দুটো ঘটনা শুনে আসব, এবং চলে যাই ডক্টর আলিফের কাছে আবারও। আসলে থ্যাংক ইউ রাসেল ভাই। আসলে পরপর ঘটনা বললে আসলে কেমন জানি দেখ শোনায়। ঘটনা একটাই, কিন্তু কানেক্টিং কিছু ঘটনা, যেমন আমি বাংলাদেশে আসার পরে রিসেন্টলি যখন বাংলাদেশের বাইরে গেছি, কানেক্টিং ঘটনা, মানে কানেক্টিং ঘটনা আমি আসার পরে জিনিসগুলো একটু ফিল করেছি আমার ছোট ভাইয়ের সাথে। আচ্ছা, ফিল বলতে হ্যাঁ ফিলই আর কি বলতে পারেন, যে দেখি নাই কিছু। আচ্ছা, জিনিসটা অনেকে যেরকম দেখে আমাকে বলছে, আমি শুনছি, এখানে শেয়ার করছি, আমি এটা রাসেল ভাই কিছুটা ঘরের মধ্যে ফিল করেছি। আচ্ছা, তো আমার বোনের কিছুদিন আগে বিয়ে হয়ে গেছে, তো বাসার মোটামুটি খালিই থাকে। তো আমার ওয়াইফ তখন আপনার আমার শ্বশুর বাড়িতে ছিল মিরপুরে। তো কাহিনী হচ্ছে যে আমার ঘটনা থেকে একটু বলি হালকা, পরবর্তীতে সময় আমি নেক্সট ঘটনায় যাই। ওই দিন রাতের বেলা রাসেল ভাই আমি মানে গেম খেলি তো রাসেল ভাই জানেন আগে সেই 2010-এ বলেছি গেম খেলার পরে আমি একটু পড়তে বসছিলাম। আমার রাত 3টা বেজে গেছে। তখন হঠাৎ করে আমার রুমের মধ্যে নক। আমি প্রথম কে, হ্যাঁ মানে জোরে জিজ্ঞেস করি কে, কি হয়েছে, আমি এভাবেই জিজ্ঞেস করি কি হয়েছে, আমাকে জিজ্ঞেস করতেছে। হঠাৎ করে আমি দেখি যে কেউ কোনো সারা শব্দ নাই। আর আমার ঠিক রুম থেকে বের হয়ে অপোজিটে রুম আমার বাবা মার। তো বাবা মা বছর 2 হয় দরজাটা মানে খুলেই ঘুমায়, কারণ এই আমার ছোট ভাইটা ড্রয়িং রুমে শুতো। তো আমার বোনের বিয়ে হয়ে যাওয়ার পর সে তার নিজের রুমে চলে গেছে। হঠাৎ করে আবার কিছুক্ষণ পর দরজা নক। আমি দরজাটা খুলে ফেললাম, দেখি আমার ছোট ভাই দাঁড়ায় আছে, হাত পা কাঁপতেছে। আসলে তোমার কি হয়েছে? তুই তো আমার রুমে আয়, তো তুই আমার রুমে আয়। আমি ওর রুমে গেলাম, যে রুমে আমি আগে থাকতাম, শিফট করে আমি অন্য রুমে চলে গেছি। ওই রুমে আমি আগে থাকতাম। বলে আলিফ ভাই দেখ, আর ওর রুমে দেখি যে বিকট আওয়াজে সে সূরা ইয়াসিন ছেড়ছে, ল্যাপটপের সাউন্ড স্পিকার ছেড়ে পরে সূরা ইয়াসিন ছেড়ছে। আমার বাবা মা গভীর ঘুম। তখন রাত 3টা বাজে, ফজরের আজান দেয় হচ্ছে 5:30-এ। তো আমি বললাম যে কি হয়েছে ভাই, তুই একটু খাটে বস। আমি বসলাম খাটে। আমি দেখলাম যে ভাই আমি এই আতরের স্মেল আগে কখনো শুনি নাই, এত সুন্দর গন্ধ, মনে হয়েছে যে আমি বসছি না আমার সারা শরীরে গন্ধ মেখে গেছে, এত সুন্দর গন্ধ। তো আমি বললাম যে কি হঠাৎ করে আতরের গন্ধ? বলে কি হ্যাঁ, আমি শুয়ে শুয়ে গান শুনতেছিলাম, এই জানালার পিছন দিয়ে আতরের গন্ধটা এত সুন্দর করে আমার কাছ থেকে এসে এই দরজা দিয়ে বেরিয়ে গেল, আমার দরজা দিয়ে। আচ্ছা, দরজা দিয়ে বের হয়ে ড্রয়িং রুমের দিকে চলে গেল। বলে কি আমি বললাম তুমি আতরের গন্ধ কিভাবে শুনলা? মানে আতরের গন্ধ যে মুভ করতে সেটা তুমি কিভাবে দেখলা? বলে ভাইয়া আমি আতরের গন্ধ দেখলাম, আমার উপর দিয়ে একটা বাতাসের মতো গেল, গন্ধওয়ালা বাতাসটা আস্তে আস্তে আমার রুম থেকে যাচ্ছে, আমি ফলো করতেছি, আমি জানি না আমি কেন ফলো করতেছি। তো আমি বললাম যে আচ্ছা এক কাজ করো, তুমি দরজাটা খোলা রাখো, আমি আমার দরজা খোলা রাখি, যদি কোনো প্রবলেম দেখো আমাকে জানাও। তো আধা ঘন্টা পরে আমি আবার রুমে উঠে গিয়ে ওর রুমে জিজ্ঞেস করলাম, এই তুমি আর কোনো গন্ধ পাইতেছো? বলে আলিফ ভাই তুই এখন খাটে এসে বসে দেখ। আমি আসলেই বসলাম, ভাই কোনো গন্ধ নাই। মানে একটা আতরের গন্ধ কিন্তু অনেকক্ষণ থাকবার কথা, যদি আমি যেভাবে ডিসক্রাইব করতেছি আপনাকে, ওই জায়গায় এখন আর কোনো গন্ধ নাই। কিছুক্ষণ পর ও বললো যে আলিফ ভাইয়া আমি দেখলাম যে আমার ড্রয়িং রুমের হচ্ছে ভাইয়া আপনার থাই অ্যালুমিনিয়ামের গ্লাস, গ্লাসটা লাগানো ছিল। বলে যে আলিফ ভাই আমি দেখলাম থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে যাচ্ছে, বাতাস কখনো থাই অ্যালুমিনিয়াম গ্লাস নাড়াতে পারবে না, এটা সম্ভব না। বলে থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা অটোমেটিক খুলে গেলে ভাইয়া আমি দেখলাম যে পর্দাগুলা নড়তেছে। আচ্ছা, ও আমাকে ডিস্টার্ব করতেছে আলিফ ভাইয়া। আচ্ছা, আমি বললাম কে তোমাকে ডিস্টার্ব করতেছে? আমি আসলেই দেখলাম রাসেল ভাই থাই অ্যালুমিনিয়াম গ্লাসটা খোলা। তা আমি বললাম এটা তুমিই খুলছো, তুমি আমার এখানে এসে বলতেছো যে আলিফ ভাইটা খুলছে।
কেউ কে জানি খুলে দিয়েছে। মানে আপনি বিশ্বাস করেন? আমি বিশ্বাস করি নাই ভাইয়া, আপনিও বিশ্বাস করতেন না, কোন নর্মাল মানুষ বিশ্বাস করবে না, এই জন্যই আমাদের ম্যাক্সিমাম লিসেনার ভালো আছে। বিশ্বাস করে না তো কেউ। সেটাই। হঠাৎ করে একটা শব্দ হলো বিকট আওয়াজ, আমাদের রুমের আমাদের মানে মেইন দরজা দিয়ে ঢুকতে এন্ট্রান্সে আমাদের এখানে ছোট একটা লিভিং রুমের মতো, আমরা বাইরের গেস্ট আসলে এখানে বসতে দিই, ড্রাইভার টাইভার আসলে বসে এখানে। তো কি হয়, ওই লাইটটা ওইটার উপরে, মানে আমরা একটা লাইট দিয়ে রাখছিলাম, মানে সুন্দর একটা লাইট দিয়ে রাখছিলাম, ঠাস করে ফুটলো লাইটটা একা একাই? একা একাই। আচ্ছা। আমি বললাম যে তুমি মানে আমি বলছি যে তুমি লাইটটা একটু জ্বালাও, ও সুইচ দিতে গেছে, ঠাস করে একটা ফুটছে। অথচ এই লাইটটা কিন্তু রাসেল ভাই মনে করেন 5-10 বছর ধরে এখানে লাগানো। আচ্ছা। কোনো প্রবলেম হয়নি, হঠাৎ করে ফুটে গেল। তা আমি ভাইয়া একটু নর্মালি নিছি যে যাক অনেকদিন হয়ে গেছে, লাইটটা হয়তো ফুটে গেছে, জিনিসটা ওভাবেই কানেক্ট করলাম যে যাই হোক বাদ দাও, রাত্রেবেলা ঘুমাও। কিছুক্ষণ ফজরের আজান দিয়ে দিছে। আমি বললাম যে যেহেতু তুমি একটা খারাপ জিনিস তুমি দেখতেছিলা, কিছু একটা ফিল করছো, তুমি নামাজ পড়ে ঘুমাই যাও। পরের দিন সকালবেলা বাবা মার সাথে কথা হলো, বাবা বললো যে তোমরা রাতের বেলা শব্দ করতেছিলা, কারণ কি? আমি বললাম যে তুমি তাহলে শুনছো? বলে হ্যাঁ, তোমরা শব্দ করার আগে আকিবের ইয়াসিন সূরার আগে আধা ঘন্টা 1 ঘন্টা আগে আকিব আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে, আমার দরজার পাশে দাঁড়ায় অনেকক্ষণ ধরে ডাকছে। আমি অবয়বটা দেখতে পাচ্ছি, কিন্তু যে আকিবের অবয়ব না সেটা বুঝতে পারছি। আমি বললাম যে মানে কি? বলে যে আকিব তো ছেলে, আমি তো দেখতেছি একটা মেয়ের মতো একটা অবয়ব দাঁড়ায় আছে, এবং সেটা তোমার বোন। বাবা বাবা এই বাবা, আমার বোন তার শ্বশুর বাড়ি মিরপুরে। আমি বললাম যে আমি তখন ঘুম ভাঙানোর ট্রাই না করেও ইচ্ছা করে উঠলাম না। আমি এরপরে তোমাদের মুভমেন্টের শব্দ পাইলাম, তুমি আকিবের ইয়াসিন সূরার শব্দ পাচ্ছি, তোমরা হাঁটতেছো, চিল্লাচিল্লি করতেছো, সব শব্দ শুনলাম, কিন্তু আমি কিছু বললাম না। পরে বাবা মার কাছে কানেক্ট করলাম কিছু জিনিস, যে বাবা মাও কিছু ভয়েস পেয়েছে সেদিন রাত্রেবেলা। এইটা ছিল রাসেল ভাই আমার বাসার ঘটনা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় ডক্টর আলিফের কাছে, এবং তার কাছ থেকে দ্বিতীয় ঘটনাটি শুনে আসবো। রাসেল ভাই থ্যাংক ইউ সো মাচ। তৃতীয় ঘটনা কি আসলে? আচ্ছা, যে ঘটনাটা শেয়ার করব সেটা হচ্ছে কলকাতায় আমি গিয়েছিলাম ডিসেম্বর মাসের 11 তারিখে। ভিসার মেয়াদ শেষ হয়ে গেছিল। আচ্ছা। তো এক কথায় ভিসার মেয়াদটার জন্য গিয়ে থেকে আসা, যাতে পরবর্তী সময় ভিসা পাওয়া যায়। আর সেকেন্ড অফ অল আমি একটু আল্লাহ রাস্তায় গিয়েছিলাম। আচ্ছা। তো সেখানে যাওয়ার পরে আমার সাথে ফেসবুকে কানেক্ট হয়েছিল সুভাষিস নামে ভাইয়ের, সুভাষিস দা আর কি। তার সাথে আমি কন্ট্যাক্ট করি, যে আসতে বলি তাকে, এবং কলকাতায় তার সাথে আমার দেখা হয়, এবং তারই বাবার ঘটনা আজকে ঘটনা শেয়ার করব। খুব ছোট না, খুব বড় না, একটা ঘটনা যেটা তার লাইফটাকে মোটামুটি চেঞ্জ করে দিয়েছিল। পার্সোনাল ঘটনা, পার্সোনাল লাইফের ঘটনা। তো সুভাষিস তার বাবাকে আমার সামনেই নিয়ে আসে, এবং তার বাবা এখন এই পেশায় নাই আর কি রাসেল ভাই। তো ঘটনাটা ঘটে 2003 সালে। তো সুভাষিস দ্বারা হচ্ছে এক ভাই এক বোন, আর তিনি একজন কলকাতায় একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, আর তার বাবা তাদের সাথেই থাকে একসাথে। তো সুভাষিস দা যখন জন্ম হয় তখন তার মা মারা যান, জন্মের দিন 2 ঘন্টা পরে মারা যান। তো এরপর থেকে তার বাবা 2003 সালে, এরপর থেকে তার বাবা এই পেশায়, এটাও অনেক আগের থেকে, প্রায় 88-89 থেকে আর কি এই পেশায়। তো এই পেশায় 2003 সালে এরকম ঘটনা সে ফেস করবে, এবং 2008 সালের পর থেকে তিনি আর এই কাজগুলো করেন না। পেশায় তিনি একজন ডোম। কারণ আছে? হ্যাঁ, পেশায় তিনি একজন ডোম। অনেকে ডোমের ঘটনা চেয়েছিলেন, এই জন্য কলকাতায় যে ডোমের ঘটনা নিয়ে আসতে হলো ভাই। তো তিনি রেগুলারলি ওনার ওই যখন থেকে কাজ শুরু করেন আর কি, ওই হাসপাতালে থেকে থেকে কাজগুলা করতেন। তো দিনে প্রতিদিনই এতই যে লাশ আসতো, এতই যে পোস্টমর্টেমে তাকে লাশের কাটাছেঁড়া করতে হতো এমন কিছু না, কিন্তু কাটাছেঁড়া করতে হতো তাকে। বিভৎস লাশ দেখে তিনি অভ্যস্ত। হ্যাঁ। তো ঘটনার দিন এরকম ভাবে যে প্রতিদিন তার লাশ আসে সে যায় তা না, এটা মনে করেন এটা একটা মর্জির মতো হয়ে গেছে, যে আমার আজকে ভালো লাগছে আজকে যাই, এরকম একটা আর কি। আর থানার কল আসলে তো কোনো কথাই নেই, যেতে হবেই। তো যাই হোক, সেদিন ঘটনার দিন আর কি সকাল 8টা একটা লাশ আসে, এবং তার আগের দিন তাকে থানায় কঠিন ডিউটি দিতে হয়েছে, থানায় থাকতে হয়েছে পুলিশের সাথে। তো সেদিন সকাল 8টা একটা লাশ কেটে তিনি বিশ্রামে চলে যান। সেই হাসপাতালে একটা বিশ্রাম ব্যবস্থা আছে, কলকাতারই কোন একটা হাসপাতালের ঘটনা বলছি না কোথায় ঘটনা। ওকে। আর যে ঘটনা বলছি তার নাম হচ্ছে অধিশঙ্কর, এবং তিনি হচ্ছে মানসিংহপুর থেকে। আচ্ছা। তো তার বাড়ি হচ্ছে মানসিংহপুর।
তো তিনি সেদিন লাশ কেটে ঘুমিয়ে পড়েন এবং বিকালবেলা আবার তার ঘুম আসে। তো তার অ্যাসোসিয়েটস আছে, তাকে জাগিয়ে তুলেছে এবং সবাই লাশ কাটতে পারে না, বেশ স্কিল হ্যান্ড লাগে। তো সে অনেকদিন ধরে কাজগুলো করছে, সে লাশ কেটে অভ্যস্ত। কত বিভৎস রাসেল ভাই, কত বিভৎস দরকার আপনি বলে যে আমি আমার জীবনের, উনি তার জীবনের মানে বিভৎস থেকে বিভৎসতর লাশ কেটেছে সে। আচ্ছা, ছাদ থেকে পড়ে যাওয়া, ট্রেনের মাথা আলাদা হয়ে যাওয়া, বডি দ্বিখণ্ডিত হওয়া, গুলির কেস, মার্ডার কেস, ডাক্তারের সাথে চেনাও যায় না, চেনাও যায় না, পুড়ে যাচ্ছে, গলে যাচ্ছে। গলে যাওয়ার লাশ তো রাস্তা ভাই কাটার কিছু প্রয়োজন হয় না, অনেক কিছু থেকেই এভিডেন্স পাই, লাস্টে ডিএনএ টেস্ট করা লাগে। যাই হোক, হোয়াট এভার, তিনি বললেন যে 8টার লাশ কাটার পরে বিকাল 5টা একটা লাশ আসে। সেই লাশটা হচ্ছে প্রথম 8টা সুইসাইড কেস আর 8টা হচ্ছে মার্ডার কেস, একসাথে 2 জনের লাশ আসে এবং 2 জনের লাশ কাটতে হয়। তো মোটামুটি সে মনে করেন টায়ার্ড হয়ে গেছে। তো ডোমদের অ্যাটিটিউডের কথা আর আমি নাই বলি, সবাই মোটামুটি কোনোভাবে জানে ডোমদের অ্যাটিটিউড কিরকম হতে পারে, তাদের চালচলন কিরকম, তাদের চলাফেরা কিরকম, তাদের অভ্যাস কিরকম। তো যাই হোক, সে বিকাল 5টার পরে 2টা লাশ কাটতে কাটতে রাত 8:30 বেজে যায় এবং তিনি একটু রেস্ট নিতে থাকেন ওই মুহূর্তে। তার ভাষ্য মতে আসলে উনি বলতে থাকে যে আসলে আমি তো ঘটনা বলেছি, এটা হচ্ছে তার জীবনের কাজকর্ম শেষ করার পরে, রিটায়ারমেন্ট 2008-এর পরে সে বলেছে। মনে করেন রাসেল ভাই যে বিশ্বাস করে না ম্যাক্সিমাম, অনেকে বিশ্বাস করে, অনেকে বিশ্বাস করে না। এবং তিনি আমাকে ঘটনা বলার সময় দেখলাম যে বারবার ইতস্তত বোধ করছে আমি বিশ্বাস করছি কিনা, তার কারণে আমি এত দূর থেকে গেছি ঘটনাটা শোনার জন্য। তো যাকগে সে বলল যে আচ্ছা, আমি আমার 8:30টার ঘটনা, 8:30টার দিকে চলে যাই। হঠাৎ করে একটা লাশ আসে, আমাকে কল দিয়ে দৌড়ে নিয়ে আসে। লাশটা আসে ইমিডিয়েটলি দেখতে হবে। তো আমি আমার লাশ কাটার ঘরে যাই, যাওয়ার পরে সেটা দেখি যে হোগলা দিয়ে পেঁচানো লাশ, হোগলা দিয়ে পেঁচানো লাশ। তো আমি হোগলাটা খুলি, তো আমার এই রুমের মধ্যে খালি ফরমালিনেরই গন্ধ। তো তার অভ্যাস হয়ে গেছে, কিন্তু ওই মুহূর্তে তার কেমন জানি মাথা ঘোরাতে থাকে, মানে যে আজকে যা হচ্ছে সেটা হচ্ছে তার অভ্যাসের বাইরে। আচ্ছা, তো সে যখন হোগলাটা খুলে দেখলো যে একদম দ্বিখণ্ডিত, 2 পাশে একদম সমানভাবে দ্বিখণ্ডিত একটা লাশ এসছে। সেই লাশটার মাথাটা কোমরে চলে এসছে, মানে ওই হোগলাতে আস্তে আস্তে আস্তার পথে মাথাটা কোমরে চলে এসছে, কারণ মাথাটা আগে থেকে বডি থেকে বিচ্ছিন্ন ছিল। তো বলে যে আমি মাথাটা তুললাম জায়গা মতো, কারণ আমাকে স্টিচ করে দিতে হবে মাথাটা বডির সাথে, এটাকে জোড়া দিয়ে দিতে হবে, একটা পজিশনে নিয়ে দিতে হবে যার লাশ। তো আমি মাথাটা উঠানোর পর দেখি যে এটা আমার মেয়ের মাথা, নিজের মেয়ের, তার মেয়ের মাথা, ছোট বড় মেয়ের মাথা। বলে যে মাথাটাও আমার হাত থেকে পড়ে যায়, আমিও বেঁচেতে পড়ে যাই। বেঁচেতে এমন ভাবে পড়ি এবার আমার কিছুই মনে নাই। আমার ঘুম ভাঙে, তার ঘুম ভাঙে, সবাই ডাকে ঘুম থেকে ওঠায়। তার তো অ্যাসোসিয়েটস আছে, ওই সময় ওই মুহূর্তে ডাক্তারও প্রেজেন্ট ছিল। তো বলে যে আমি আমার মেয়েকে কালকে রাত্রে কাটার সময় দেখছি। তো তারা সবাই বলছে যে তুমি অজ্ঞান হয়ে গেলা কিভাবে, তুমি এতদিন ধরে কাজ করো, 10-12 বছরের তোমার অভিজ্ঞতা, তুমি হঠাৎ করে অজ্ঞান হয়ে গেলা কিভাবে? বলে যে আমি আমার মেয়েকে দেখলাম। বলে যে এটা পুরুষ লাশ, তুমি কিভাবে তোমার মেয়েকে দেখলা, এটা কিভাবে সম্ভব? বলেন না, আমি আমার মেয়েকে দেখলাম, এই জন্য আমি অজ্ঞান হয়ে গেছি। উনি ওই দিন উনি আর ডিউটি করলেন না, উনি বাসায় চলে গেলেন, মেয়ের খোঁজ নিলেন, মেয়ে সেফ আছে কিনা। আচ্ছা, দেখলেন না মেয়ে সেফ আছে, সবকিছুই নর্মাল, মেয়েও ভালো আছে, ছেলেও ভালো আছে। তো তার মেয়ে ম্যারিড, তখন তার মেয়ে হচ্ছে বড়, তার ছেলে হচ্ছে ছোট। তো তোর মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে। তো সে বললো যে আমার মেয়ে সুস্থ আছে, আমি এটাতেই খুশি। আমি পরের দিন আবার চাকরিতে যাই, আবার একটা লাশ আসে। তো আগের দিন যে আমি এতক্ষণ যে ডিসক্রিপশন দিলাম, 4টা লাশ এসছে, বলে যে কখন আমি একদিনে 4টা লাশের কাজ করিনি। আচ্ছা, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি একদিনে 4টা লাশের কাজ করলাম। সেকেন্ড ডেতে আমি সারাদিন বসেছিলাম, সারাদিন হসপিটালে এসে কথাবার্তা বলে লাস্ট মোমেন্টে একটা লাশ আসে, ট্রেনে কাটার লাশ। আমি লাশটা কাটতে গেলাম, এত বিভৎসতর লাশ দেখেছি, এটা তো কিছুই না। দেখলাম পুরো বডিটাই নর্মাল, মানুষটার কিছুই হয় নাই, অথচ ট্রেনে কাটা পড়েছে। কিন্তু চেহারা আমার মেয়ের সাথে আবার মিলে যাচ্ছে। ওকে, তিনি দূরে চলে যাচ্ছে, তুমি লাশ থেকে দূরে চলে যাচ্ছে, পারলো না কাজ করতে। তৃতীয় দিন রাসেল ভাই আবারও সে বাসায় যে খুঁজলো না, মেয়ে নর্মাল ঠিক আছে, ভালো আছে। আবারও তৃতীয় দিন সে এটা আর নিতে পারে না দেখে সে ওই দিন আর কাজে আসলো না। 4th ডে ওই দিন আর একটা ইম্পর্টেন্ট ডেড বডি আসে এবং এটাকে ইমিডিয়েটলি পোস্টমর্টেম করতে হবে, এরকম কাগজপত্র চলে আসছে। তো সে এখানে যায় এবং তার সাথে আরো 3-4 জন ডোম রাখে সেদিন।
যে ভাই আমি একা কাজ করতে পারবো না, তোর আমার সাথে থাক, আমি শক্তি পাচ্ছি না, সাহস পাচ্ছি না, ব্লাড প্রেশার হাই হয়ে যায়, এবং সে বলে যে ওই দিন থেকে সে চোখে খুব ব্লাড দেখতে থাকে, প্রপার দেখতে পাচ্ছে না, এরকম অবস্থা আর কি। সেদিন সেই লাশটা আসে, ছাদ থেকে পড়ার লাশ, 5 তলা থেকে পড়ে সবার সামনে, সেদিন সেই জায়গায় মানে ওইখানকার এলাকায় সবার সামনে মানে দেখিয়ে মেয়েটা লাশ, মানে একটা মেয়ে সুইসাইড করে আর কি। সেই লাশটা পোস্টমর্টম গিয়ে করতে দেখে যে সেটা তার মেয়ের মতো হুবহু অবিকল চেহারা। আবারও আচ্ছা, এটা থার্ড টাইম হলো, এবং সে বলল যে না, এই চাকরি করা সম্ভব না, আমি প্রতিবার আমি আমার মেয়ের চেহারা দেখছি, এরকম যদি হয় তাহলে আমার তো এখন না খেয়েই মরতে হবে, আসলে অন্য কাজ করতে হবে, ঠেলা গাড়ি চালানো, রিক্সা চালানো ছাড়া কোনো উপায় নাই, কারণ আমি এই কাজ আর করতে পারবো না, বারবার আমার ফ্যামিলি মেম্বার আমার কাজের মাঝখানে চলে আসছে, আর আমি যে কাজ করি সেটা তো ভালো কাজ না। রাইট। সে বাসায় গেল, সবাইকে শেয়ার করলো। ঠিক পরের দিন রাসেল ভাই একটা রোড অ্যাক্সিডেন্টে তার মেয়েটা মারা গেল। আচ্ছা। এবং শ্বশুরবাড়ি, মানে মেয়ের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়ি আসবার পথে একটা রোড অ্যাক্সিডেন্টে মানে এই ঘটনার সাথে এটা তার মানে মিলে যাচ্ছে মানে কি, মানে তার লাইফের সাথেই মিলে গেছে, তার পার্সোনাল লাইফের সাথে মিলে গেছে, যে তার মেয়েটা তার 4 দিন, সে 3 দিন এরকম দেখলো মেয়েটা, মানে তার প্রফেশনের সাথে তার মেয়ের চেহারা চলে আসে, এবং পরদিন তার মেয়ে অ্যাক্সিডেন্টে মারা গেল। এবং মেয়ে মারা গেছে কি, মেয়ে ট্রেস আউট করতে পারে না চেহারা দিয়ে, খালি শাড়ি দিয়ে ট্রেস আউট করতে পেরেছে যে তুমি থেতলে গেছে বডি। মেয়ের বাসের সামনে বসেছিল এবং মুখোমুখি সংঘর্ষে বা অ্যাক্সিডেন্টে মারা যায় আর কি মেয়েটা। এবং কয়েকদিন ধরে যেরকম দেখছিল, এবং যে এটার সাথে একটা ম্যাচ করেছে যে তার লাইফের পার্সোনালি যে তার মেয়ে হয়তো বা দেখা যাচ্ছিল বা এরকম কিছু খারাপ তার সাথে ঘটবে, এরকম একটা আভাস হয়তো বা উপর আল্লাহ তাআলা তাকে দিয়েছে। যাই হোক, সামহাও এটা সে কাটিয়ে উঠতে পারার পর সে একদিন মনে করেন 10-12 দিন পর সৎকারের পর সেদিন কাজে গেছে। রাসেল ভাই এরপর থেকে তার কোনো সমস্যা হচ্ছে না, 20 বছর থেকে 20 বছর লাস্ট 2008 পর্যন্ত সে কেটেছে। এরপরে সে পার্মানেন্ট রিটায়ারমেন্টে চলে যায়। ওই ঘটনার পরে কিন্তু মেয়ের সৎকারের পরে কিন্তু সে রাসেল ভাই কোনো কিছু দেখে নাই, কোনদিন কিছু দেখে নাই। তার মানে এইটা হয়তো একটা ব্যাপার ছিল, তাকে হয়তো সতর্ক বা জানানো বা ইনফর্ম করতে সে একটা হিন্ট পেয়েছে, কিছু একটা ঘটছে। সেটাই আমারও তাই মনে হয়। এবং খুবই অদ্ভুত ঘটনা। আমাকে বলেছে যে বাবা তুমি এটা বুঝবে না, আমাকে এইভাবে বলছে, বাবা তুমি এটা বুঝবে না, আমার মেয়ে গেছে তো, আমি মেয়েকে দেখেছি, আমি মেয়ের মাথা ধরেছি। কি অদ্ভুত ব্যাপার, মানে এটা ভাবাও যায় না। আমি শোনার পর খুব খারাপ লেগেছে। এবং মানে এই গল্পটা শোনা হচ্ছে একজন বাবার কাছ থেকে। উনি সামনাসামনি আমাকে বলেছে, আমি জানি, আমি ইতস্তত বোধ করছি, আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আমার ছেলে আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে এসছে, আমি অবশ্যই আপনাকে ঘটনাটা শেয়ার করব। এবং অনেকেই বিশ্বাস করেনি আমার ঘটনাটা, অনেকেই বিশ্বাস করে না, কিন্তু আমি আমার এই চাকরি জীবনে কখনো কাউকে এই ঘটনা শেয়ার করিনি। ওকে, এটাই ছিল রাসেল ভাই ঘটনা। অনেক অন্যরকম ঘটনা এবং অনেক অদ্ভুত একটা ঘটনা। এবং এই ঘটনার সাথে মানে এমন একজন মানুষকে মানে এখানে জড়িয়ে আছে। আমি অজিশঙ্কর সাহেবকে একটু ধন্যবাদ দিতে চাই, অবশ্যই সুভাষিস দাকেও, উনি হয়তো শুনছেন, ভূত এফএম শুনছেন, সে কিন্তু রেগুলার লিসেনার ভূত এফএম। এবং সে যে আমাকে বলবে, আমাকে ডেকে নিয়ে সে ইনভাইট করে আমাকে যে ঘটনাটা শেয়ার করবে, আমি খুবই থ্যাঙ্কফুল তার কাছে। আমরাও খুব থ্যাঙ্কফুল আপনার কাছে, এবং আপনার চমৎকার ঘটনার জন্য আপনাকে এবং আপনার বাবাকে দুজনকেই ধন্যবাদ। এবং আশা করছি যে যারা শুনছেন তারা অনেক বেশি এনজয় করেছেন। থ্যাংক ইউ সো মাচ। যদিও সবাই এনজয় করছেন, কিন্তু এই ঘটনাটা আপনাদের কাছে একটা রিয়েলিটি, এবং আপনাদের কাছে এই ঘটনাটা অনেক কষ্টের, সেটা আমরা বুঝতে পারি। তার ঘটনাটা শুনি, সরাসরি ঘটনায় চলে যাই। আমার গ্রামের বাসা হচ্ছে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কামারুল গ্রাম। আমি সেখানকার একটা ঘটনা বলবো, যেটা আমার বাড়ির খুব কাছে। আমার বাড়ির পাশের বাড়ি, আমাদের বাড়ি, এবং তাই সেই একজন বৃদ্ধ মহিলার বাড়ি ছিল, এবং মাঝখান দিয়ে শুধু একটা হেঁটে যাওয়ার মতো সরু রাস্তা ছিল। বৃদ্ধ মহিলার বয়স হবে 80 বছরের মতো। উনি একাই থাকতেন একটা ছোট ঘরে, এবং উনার সন্তানেরা চাকরির জন্য আর কি ঢাকায় থাকতো। উনার ঘর থেকে গভীর রাত্রে হয়তো শোনা যেত যে, আমাদের বাড়ি তাদের বাড়ি যেহেতু পাশাপাশি, শোনা যেত যে যা আরো বৃদ্ধ মহিলা তো কিছু বকাবকি করতো। তা আমরা যখন সকালে জানতে চাইতাম যে আসলে কি হয়েছে ঘটনা, উনি বলতো যে ছোট বাচ্চাকে উনাকে মামা বলে ডাকে এবং ওনার কাপড় ধরে টানে। উনি তো খুব চিন্তায় থাকে, যেহেতু একা থাকে, আরো বিশেষ করে ওনার বাড়িতে বিদ্যুৎ ছিল না, যার কারণে হ্যারিকেন জ্বালিয়ে মানে আলোর সংকটটা মেটাত। উনি তারপর
অনেকের সাথে ডিসকাস করে যে কি করব। তখন উনি একটা হুজুরের শরণাপন্ন হন। হুজুরের কাছ থেকে একটা তাবিজ আনে। তাবিজটা ওনার ঘরের দরজার উপরে বেঁধে রাখে। বেঁধে রাখলে ও তারপর দেখে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। রাসেল ভাই, ঘটনাটা এখানেই শেষ হলে ভালো হতো, কিন্তু হলো না। দেখা যায় কিছুদিন পরে ওনার বাড়ির সামনেই অপোজিট পাশেই একটা বিল্ডিং সম্পূর্ণ হয়ে যায় এবং সেখানে একজন মহিলা এবং তার মেয়ে থাকতে শুরু করে। যেহেতু তার হাজবেন্ড চাকরি করতো, তাই বাড়িতে থাকতো না। ওনারা খুব সুন্দরভাবে কিছুদিন ধরে জীবনযাপন করতেছিল। হঠাৎ করে দেখা যায় তাদের ডাইনিং রুমে 2 ফিট বা 2.5 ফিট জায়গা নিয়ে 5 ইঞ্চি উঁচু করে কিছুটা পানি জমে আছে। তারা চিন্তায় পড়ে যায় যে এভাবে তো পানি থাকার কথা না, পানি থাকলে তো পানিটা গড়ায় পড়বে, কিন্তু পানি গড়ায় পড়ে না, পানিটা স্থায়ীভাবে থেকে যায়। এবং তারা লক্ষ্য করেন বেশ কিছুদিন ধরে যে এটা শনিবার এবং মঙ্গলবার রাতেই ঘটে। তারপর ওনারা তেমন কিছু মনে করে না, ভাবে যে হয়তোবা কিছু একটা হবে, তারপরও থাকতেই থাকে। একদিন দেখা যায় যে রাতে, গভীর রাত্রে ওনারা যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াইতে কেউ রান্না করতেছে এরকম শব্দ হচ্ছে। ওনারা ঘুম থেকে উঠে দেখে যে সত্যি গ্যাসের চুলা জ্বলতেছে এবং কড়াই আছে। কিন্তু রাসেল ভাই, ওখানে তো কিছুই ছিল না, গ্যাসের চুলা অফ ছিল, আর রাতে যেহেতু তাদের বাসায় কেউ ছিল না, ওটা জ্বালানো সম্ভবই না। যাক, এর কিছুদিন পরে আবার দেখা যায় যে ওনাদের সানসেট থেকে হাড়ি পাতিল রাত 12টার পরেই, তারা যখন গ্রামে যেহেতু সন্ধ্যার সাথে সাথে ঘুমায় যায়, তাদের কাছে অনেক রাত পড়ে যাচ্ছে, খুব শব্দ পেয়ে যখন তারা ঘুম থেকে ওঠে, লাইট জ্বালায়, দেখা যায় যে তাদের পাতিল পড়ে আছে। এখন তারা খুবই চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে গেলেও কিছু করার নেই। তার হাজবেন্ড যেহেতু চাকরি করে, উনি মহিলা মানুষ, কি করবে ভেবে পায় না, ওনারা নিজেদের মতোই করে থাকে। হঠাৎ একদিন রাতে তার মেয়ে ঘুমিয়েছিল, দেখে যে কেউ হয়তো তার কম্বল ধরে টানছে। আসলে বলে রাখি, এটা গত শীতের কাহিনী। গত বছর শীতের সময় এই ঘটনাটা ঘটছে। কম্বল ধরে কেউ টানে, কম্বল ধরে টানলে তার মেয়ে চিৎকার করে, মা মা বলে চিৎকার করে। তার মা যখন এসে লাইট অন করে, সুইচ দেয়, দেখে যে বিড়াল জাতীয় কিছু একটা ভেন্টিলেটারের ফাঁকাতে খুব দ্রুত গতিতে চলে যায়। আসলে ওখান দিয়ে ওরকম কিছু যাওয়ার তো প্রশ্নই ওঠে না। তারপরেও তারা থাকতে থাকে। এরপরে তার হাজব্যান্ড বাড়িতে আসে। বাড়িতে আসার পর একজন হুজুরকে ডেকে আনে। হুজুরকে ডেকে আনার পরে হুজুর বেশ ভালো কি যেন একটা কিছু পরে হয়তো বা কিছু করে যায়, যে কিছুদিন ধরে ওনাদের বাড়িতে কিছুই আর হয় না। বিশেষ রাসেল ভাই, আজব ঘটনা ঘটে যে ওই জিনিসটা তখন আবার সেই বৃদ্ধ মহিলার কাছেই চলে যায়। বৃদ্ধ মহিলা আবার সেই সেম ঘটনাগুলো ঘটে। এবার বৃদ্ধ মহিলাটা এবার একটা হুজুরকে তার বাসায় ডেকে আনে। ডেকে আনার পর ওনার বাড়িটা বন্ধ দিয়ে দেয়। হুজুর বন্ধ দিয়ে দিলে ওনার বাড়িতে আর কোনো সমস্যা হয় না। দেখা যায় কিছুদিন পরে ওই সেম সমস্যাটা ওই বিল্ডিং হতে থাকে এবং বিল্ডিং এ দেখা যায় যে রাতে যখন ঘুমিয়ে আছে, কম্বল নিচে পড়ে আছে এবং কম্বলে একটা বৃষ্টি ধরনের গন্ধ, হয়তোবা যে মাছের আঁশ পচলে যেভাবে গন্ধ হয় সেরকম সেম ওই কোয়ালিটির একটা গন্ধ। তারা এবারও খুব চিন্তিত এবং দেখে যে এখন তো কিছুই করার নেই। আর ওই সময় শীতটা শেষ হয়ে যেতে থাকে এবং গরম শুরু হয়। গরম শুরু হলে যখন ফ্যান চালায়, ফ্যানের ভিতর থেকে মনে হয় যেন কোনো একটা বাচ্চার কান্নার আওয়াজ আসতেছে। ফ্যানের শব্দ হচ্ছে কিন্তু কান্নার আওয়াজ আসতেছে। এখন তারা খুবই ভীত হয়ে পড়ে। ভীত হয়ে পড়ার পরে ওনার হাজবেন্ডকে ইমার্জেন্সি ফোন করেন এবং বাড়িতে আসেন। বাড়িতে আসার পর ওনার হাজবেন্ড আবার আমাদের ওখানে একটা বড় মাদ্রাসা আছে, ওখান থেকে একটা বড় হুজুর আনে। হুজুর আসে, হুজুর এসে ওনাদের বাড়িটা বন্ধ করে দিয়ে যায় এবং হুজুরের কাছ থেকে ওনারা জানতে পারে যে এখানে হয়তো বা ওনারা বাড়ি করার আগে কিছু জিন থাকতো এবং এখানে যে জিনটা আছে সে একটা বাচ্চা জিন এবং বোবা, যার কারণে এরকম কান্নার আওয়াজটা শুনতে পায়। তারপর হুজুর বন্ধ দিয়ে যাওয়ার পরে আর কি তারা এখন থেকে খুব সুন্দরভাবে বসবাস করতেছে। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ। আপনার ঘটনার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা
চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং এই ঘটনাটি আমাদের যে একজন অতিথি তিনি শেয়ার করবেন। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন? তো আমি একদিন আমাদের যে ঘটনাটা বলবো সেটা হচ্ছে আমাদের মাঠটা কেন্দ্র করে, খেলার মাঠটা কেন্দ্র করে। আমাদের গ্রামটা খুবই ছোট, তো আমি খুব পছন্দ করতাম, ক্রিকেট খেলতে পছন্দ করতাম। তো যে সময় ঘটনা কেন্দ্র করে ঘটেছে এই ক্রিকেটকে নিয়েই কেন্দ্র করে এই ঘটনাটা। তো একদিন আমি ক্রিকেট খেলতে মাঠে যাই। সেই সময় আমাদের আগে থেকেই বলে রাখি রাসেল ভাই, আমাদের যেই ক্রিকেট খেলার মাঠটা তার পাশে একটা ছিল শ্মশান, অনেক পুরাতন। সেই শ্মশানটা হচ্ছে যে আপনার খুব হিন্দু ধর্মের মানুষ যদি মারা যেত তখন ওইখানে দাফন পুরানো হতো। তো এটা অনেক আমাদের গ্রামের মধ্যে নাম করা একটা শ্মশান ছিল। আমাদের ওইখান দিয়ে দিনে মানুষ যেতে ভয় পেত। তো একদিন আমরা যখন খেলতে যাই, তো হঠাৎ করে আমাদের বলটা ওই শ্মশানের দিকে চলে যায়। তো এখান থেকে আমি যখন বলটা কুড়িয়ে আনতে যাই, তখন যখন যাই আনতে, তখন আমার পায়ে হঠাৎ করে একটা কাটা বিঁধে যায়। তখন আমি কাটাটা যখন আমি দেখতে পাই, তখন দেখতে পাই এটা হচ্ছে যে একটা মানুষের হাড় জাতীয় কোনো কিছু। তো তারপর ওটা আমি খুলে রীতিমতো বল নিয়ে চলে আসি। তারপর সেকেন্ড দিন যেটা আমার সাথে ঘটে সেটা হচ্ছে যে আমি বাজারে যাই খেলা দেখতে আমাদের গ্রামের বাড়িতে। তো বাজার থেকে আসার পথে দেখি একটা বিড়াল রাস্তা দিয়ে দাঁড়িয়ে খুব হিংস্র ভাবে আমাদের তাকিয়ে আছে। তো বিড়ালটার দিকে আমি তাকানোর সময় যখন তাকিয়েছি, তখন খুবই ভয় পেলাম রাসেল ভাই, যে বিড়ালটা এইভাবে আমাদের তাকিয়ে আছে। কেন বিড়াল দেখে ভয় পাওয়ার কি আছে? বিড়ালটা খুব রাসেল ভাই, বিড়ালটা খুবই হিংস্রিত ভাবে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে যে আমাকে খেয়ে ফেলবে এরকম কোনো কিছু। তো বিড়ালটা আমার সাথে হাঁটতেছে। তো হাঁটার সময় আমি বিড়ালটাকে আমার জিদ অনেক খুবই জিদ হচ্ছে, আবার ভয়ও লাগছে। আপনার ওইখানে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনার পরে আপনার কি কি ধরনের সমস্যা ফেস করেছেন আপনি? এরপরে যা ঘটনা আমি ফেস করি সমস্যাগুলো, একদিন আমি খেলাধুলা করে ঘরে যাই, আমার ঘরে শুতে যাই। শুতে যাওয়ার পর যেটা হয়, আমি ঘরে শুয়ে আছি, তখন আমার হাতটা ধরে একজন কেউ বলতেছে, তুই আমাকে লাথি মারছিস, এখন তুই এখানে শুয়ে আছিস, দাঁড়া তোকে দেখাইতেছি। তো এটা বলেই আমাকে খাটের নিচে ফেলিয়ে দেয়। তারপর যেটা হয়, আমি আমার সমস্যাগুলো কন্টিনিউয়াসলি আপনার সাথে হতে থাকে? জি, এরকম সমস্যাগুলো আমাদের আর কোনো সমস্যা হচ্ছে না? এরকম আর কোনো সমস্যা হয় না। এই সমস্যা হওয়ার পর আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন বা কার কাছ থেকে হেল্প নিয়েছেন আপনি? এটা আমাদের গ্রামের এক নাম করা হুজুর ছিল, ওনার নাম ছিল গঞ্জুর মোল্লা, আমাদের এলাকার সবাই চিনে। তো দেন উনি আমার কাছে বাবাকে বলার পর উনি তাকে নিয়ে আসছেন। তো তাকে আমি ঘটনা বলবো কি, সে সব ঘটনা আমাকে বলে দিচ্ছেন যে এই ঘটনা তোমার সাথে হয়েছে। তো আমি রীতিমতো তার কথা শুনে অবাক। তো তিনি তারপর তাবিজ দিলেন, আমাকে কিছু পানি পড়া দিলেন। তারপর থেকে আর এই ঘটনাটি ঘটে। আপনার সাথে আর কোনো সমস্যা হয়নি? থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়, এবং আশা করছি যে এই ঘটনাটিও আপনাদের যথেষ্ট আনন্দ দেবে। চলুন শুনে আসি ঘটনাটি। আমি সাদ্দাম হোসেন বলছি, আমার দেশের বাড়ি যশোরে। আমি একটা কোম্পানিতে সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করছি। তো আমি যেখানে কাজ করি সেখানে পাশ দিয়ে মেঘনা নদী চলে গেছে। মেঘনা নদীর কোল দিয়ে আমাদের অনেকগুলো পোস্ট আছে। তো ঘটনাটি যখন ঘটে তখন আমার রাত্রে ডিউটি শুরু হয়। তো রাত 10টার পর থেকে আমাদের ডিউটি চালু হয়। তো আমি আমার কোম্পানি, তো সে কোম্পানির এক সাইড কর্নারে ডিউটি করি। পাশ দিয়ে আপনার ওই এলাকার মানুষজনে চলাচল করে নদীতে একটা পথ মতো চলে গেছে। তো ওখানে নৌকা থাকে, এলাকার লোকজন নৌকায় করে মাছ ধরতে যায়, এরকম একটা পথ নদীর সাথে সেটা এক্সস্ট হয়েছে। তো তখন হয়তো বা রাত 11টা বা 11:45 এমন একটা সময় হঠাৎ করে আমার পোস্টের ওই সাইড থেকে একটা শব্দ শুনতে পেলাম। শব্দ শোনার পর আমি তাকালাম, কিছু নাই। পরে আবার শব্দ শুনতে পেলাম, এবং শব্দটা খেয়াল করে দেখলাম যে পানিতে কেউ যদি কোনো ঢিল ছুঁড়ে যেরকম শব্দ হয় ঠিক শব্দটা সেরকম। তো এবার তাকানোর পর দেখি যে এই 10-11 বছরের একটা বাচ্চা নদীতে দেখছি ঢিল ছুঁড়ছে। তারপর আমি দেখে আমি জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, তুমি একা কেন, কারোর জন্য অপেক্ষা করছো নাকি? ও বললো যে হ্যাঁ, আমার বাবা আসছে, আমি বাবার জন্য অপেক্ষা করছি। তো ওই অতটুকু কথা বলেছি তার সাথে। কথা বলার পর আমি আবার আমার পোস্টে আমি যেভাবে থাকি আর কি সেভাবে আছি। হঠাৎ করে দেখি হাসছে। এবার আমি ভাবছি হয়তো ওর বাবা আসছে। আমি আবার তাকায় দেখি যে না, সে একাই হাসছে এবং কার সাথে কথা বলছে, অথচ তার পাশে কোথাও মানুষ নেই। বিষয়টা দেখে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। আমার সাইডে পোস্টটা বেশ দূরে, আমি আবার আমার সামনের পোস্ট মুখো তাকাচ্ছি
যে তাকে একটু দেখতে পাই কিনা, যেহেতু একা কথা বলছে, হাসছে, জিনিসটা দেখে আমি নার্ভাস ফিল করছে। তো তারপর কি হলো, ছেলেটা দেখলাম যে হাত বাড়াই দিল, অথচ সামনে কোনো মানুষ নাই, যেরকম মানুষে হ্যান্ডশিপ করে হাতটা দিয়ে ওরকম হাতটা বাড়াই দিয়ে আমার মুখে তাকালো, ফিরে তাকে একটা মুচকি হাসি দিল। আমি আবার ওর মুখে তাকিয়ে আমারও মুখ থেকে আবার একটা হাসি বের হলো ওর হাসিটা দেখে। তো কি করলো, বাচ্চাটা দেখছি আপনার নদী মুখে লাগছে। তো নদীতে যখন নদীর কিনারায় চলে আসছে, যখন সে নদীর পানিতে পা দিল এবং সে অটোমেটিক্যালি দেখছি যে নদীর উপরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। আমি দেখে তো আমার অবস্থা খুবই খারাপ। আমি দ্রুত, আমার পোস্ট ছিল উপরে, দ্রুত নিচে নেমে আসলাম। আসার পর তখনও দেখছি যে ছেলেটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে এবং কিছু দূর যাওয়ার পর আবার আমার মুখে তাকালো। তাকায় দেখলাম যে অটোমেটিক্যালি অদৃশ্য হয়ে গেল। তখন ঘটনাটা আমি দৌড়ে আমার পাশের পোস্টে চলে গেলাম, যে বললাম যে এরকম ঘটছে আমার সাথে ওখানে। তারপর পাশের পোস্ট থেকে আমার স্যারের কাছে ফোন দিল। স্যারের কাছে ফোন দেওয়ার পর আমার কাছে একটা লোক পাঠালো, পরে অন্য পোস্ট থেকে একটা লোক ক্লোজ করে আমার কাছে পাঠিয়ে দিল। তো আমরা এখানে 2 জন ডিউটি করলাম। এভাবে রাত যখন 1:30 থেকে 2টা, হঠাৎ করে দেখছি আমরা ছিলাম আমাদের কোম্পানির সাইডে, পাঁচিলের সাইডে, পাশ থেকে মানুষের কথা শোনা যাচ্ছে। তো আমার আগে একই রাত্রে যে ঘটনাটা ঘটেছে সেই বিষয়টা একটু নার্ভাস হয়েছি। আর পাশে আমার সাথে একজন আছে অলরেডি। তো ও কি দেখলো যে একটা মেয়ে আর সেই একটা বাচ্চার সাথে কথা বলছে। তো আমার সাথে বললো যে একটা মেয়ে একটা বাচ্চার সাথে কথা বলছে। বাচ্চার কথা যখন বললো তখন তো আমি আবার ভয় পেয়ে গিয়েছি। তো বাচ্চা আমি উকি দিলাম, উকি দিয়ে দেখি সেই বাচ্চাটা কিন্তু মেয়েটাকে আমি দেখিনি এর আগে কখনো। সে মেয়েটার সাথে কথা বলছে এবং 2 জন হাসাহাসি করছে এবং কথা বলছে। কথা বলার পর আস্তে আস্তে তারা আবার নদীর ধারে আসলো। নদীর ধারে এসে আপনার একটু সিঁড়ি মতো করা আছে, নদীর সাথে হয়ে গেছে সেইটা। সিঁড়ির পরে 2 জন বসলো। বসার পর আমরা পোস্টের জানালা দিয়ে দেখছি, আমার সাথে যে ভাই আছে এবং আমি 2 জন দেখছি একই সঙ্গে। পোস্টের জানালা দিয়ে আছে এবং হঠাৎ করে দেখলাম যে সেই মেয়েটা ছেলেটাকে ধাক্কা মেরে ফেলাই দিল পানির ভিতরে ফেলাই দেওয়ার পর সেই ছেলেটাকে আর দেখা যাচ্ছে। মেয়েটা কি করলো, এবার মেয়েটা সেই পানির উপর দিয়ে যেরকম ছেলেটা হেঁটে যাচ্ছিল, এখন দেখছি মেয়েটা সেই পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর দেখছি এবার সেই বাচ্চা 10-11 বছরের একটা বাচ্চা তার সাথে সাঁতার কাটছে আর মেয়েটা পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে। সাঁতারটা কেমন কাটছে, উল্টো সাঁতার কাটে না পানিতে, গ্রাম অঞ্চলে এটা দেখা যায়, উল্টো সাঁতার কাটে, ওরকম উল্টো সাঁতার কাটছে আর মেয়েটা পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে। তো এটা দেখার পর আমরা ওখানে 2 জন ছিলাম, 2 জনের কেউ থাকতে পারেনি। পরে আমরা স্যারদের কাছে আবার ফোন দেওয়ার পর স্যাররা আমাদের এখানে আসে, এসে আমাদের আর কি সাহস দেওয়ার চেষ্টা করে, কিন্তু যেখানে বাস্তব সেখানে সাহসী কখনো আপনার কুলাবে না, সত্যি কথা যেটা। তারপরে সেই রাতটা সেইভাবে পার হয়ে গেল। তো আমাদের কিছুদিন পর আমাদের ওখান থেকে পোস্টটা চেঞ্জ করা হয়েছে, আমাদের ওখানে আর কোনো কারো ডিউটি থাকে না। তো এই ছিল আমার গল্প, যদি ভালো লাগে তো শোনাবেন। আর আমাদের এখানে যারা চাকরি করে, তো এখানে অনেকের কাছে অনেক ধরনের গল্প আছে, যদি ভালো লাগে তো আমি নেক্সট টাইমে আপনাকে আবার পাঠাবো। ধন্যবাদ। যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। দোয়া করি যেন সব সময় ভালো থাকেন। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বাংলিশ লেখার জন্য। আমার বাংলা স্পেলিং তেমন ভালো না, তাই এইভাবে লেখা। যাই হোক, আমি আমার ঘটনাটা খুব সহজ ভাষায় তুলে ধরার চেষ্টা করব। যদিও আমি গুছিয়ে কিছু বলতে পারি না, লিখতে পারি না, তারপরও চেষ্টা করব। একটা কথা বলে রাখি, আমি টাইম ট্রাভেল নিয়ে অনেক ভিডিও দেখেছি, গল্পও পড়েছি, বাট আমার এই ঘটনাটা আসলে কি কোনো ভৌতিক কিছু নাকি টাইম ট্রাভেলের মতোই আমি এখনো জানি না। আপনার কাছে যদি এর কোনো ব্যাখ্যা থাকে তাহলে কাইন্ডলি জানাবেন। এনিওয়ে, আমার নাম রিদওয়ান, আমার দেশের বাড়ি চিটাগংয়ের রাউজানে। আমি হল্যান্ডে থাকি। হল্যান্ডে একটা ইউনিভার্সিটিতে আমি অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল বিজনেস নিয়ে পড়ছি। যাই হোক, পড়াশোনার পাশাপাশি আমি খাবার সাপ্লাই দেন এরকম একটা প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের সাথে জড়িত। কারণ আমার ফ্যামিলির কাছ থেকে আমি শুধু টিউশন ফিস
অনেকটাই নিয়ে থাকি এবং বাকি যে সমস্ত লিভিং কস্ট সেটা আমি ম্যানেজ করি পার্ট টাইম জব করে। সো অ্যাজ এ ডেলিভারি গাই আমাকে বাসায় যে ফুড ডেলিভারি করে আসতে হয়। আমি প্রতিদিন বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত এই জবটা করি অ্যান্ড আমি এই জবটা প্রায় 8 মাস ধরেই করে আসছি। কিন্তু এই ঘটনাটা আমার সাথে রিসেন্টলি ঘটেছে। অ্যাপ্রক্সিমেটলি 2 মাস আগে রাত 8টা কি 9টা হবে এমন সময় আমার একটা অর্ডার আসলো। অর্ডারটা ফিটা ছিল অলমোস্ট €9। দ্যাট মিনস কাস্টমারের বাসা রেস্টুরেন্ট থেকে মোটামুটি দূরেই আছে। একটা কথা বলে রাখি, আমি আমার বাইক দিয়েই এই ডেলিভারি সার্ভিস চালাই। যাই হোক, আমি অর্ডারটা পিক করলাম এবং পিক করেই রেস্টুরেন্টে গেলাম, দেন অর্ডারটা নিয়ে ক্লায়েন্টের বাসার দিকে রওনা হলাম। ঠিক 10 কি 12 মিনিট পর কাস্টমারের বাসায় যখন পৌঁছালাম দেখলাম যে অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের বিল্ডিং এর অনেকটা, মানে সেই বিল্ডিংটা অনেক পুরনো এবং হাউস নাম্বারটা ছিল 576। যাই হোক, আপনি জানেন কিনা জানি না, হল্যান্ডে বিশেষ করে অনেক পুরনো বাড়ি আছে যেগুলো বাইরে থেকে দেখলেই কেমন যেন একটা ভয় কাজ করে। এই বিল্ডিংটাও তেমন একটা বিল্ডিং। যদিও আমি অর্ডার নিয়ে এর আগে অনেক পুরনো বাড়িতে গিয়েছিলাম, তবে কেন যেন মনে হলো এই বাড়িটা একটু বেশি পুরনো। ও হ্যাঁ, একটা কথা মেনশন করে হয়নি, এখানে প্রত্যেকটা বাড়িতে মেইন গেটে একটা করে কলিং বেল থাকে অ্যান্ড ওইটার সাথে ক্যামেরা এবং একটা স্পিকার লাগানো থাকে সিকিউরিটি রিজন। যাই হোক, আমি যথারীতি বাড়ির সামনে গিয়ে যখন 576 নাম্বারটা ফ্ল্যাটে কলিং বেলটা প্রেস করলাম, তার ঠিক 2 সেকেন্ড পরে কেউ হ্যালো বলল। তখন আমার একটু হাসি আসলো, কারণ মনে হচ্ছিল ক্লায়েন্টের একটু বেশি খিদা লেগেছিল, যার কারণে কলিং বেলের সামনে বসেই আমার জন্য ওয়েট করছিল যে কখন আমি এসে বেল প্রেস করব আর উনি মেইন গেট খুলে দেবেন। যাই হোক, উনি হ্যালো বলার পর আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। এইটা বলেই মেইন গেটটা খুলে যায়। তো আমি ভেতরে ঢুকে ওনার কথা মতো অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে 5th ফ্লোরের বাটনটা চেপে বাইরে চলে আসি। আমি আমার কাজ কন্টিনিউ করতে থাকি। তারপর রাত 11টায় কাজ শেষ করে সেদিনের মতো বাসায় চলে আসি। তো এর ঠিক 2 থেকে 3 দিন পর আবার একই বিল্ডিং অর্থাৎ 576 নাম্বার বাসায় একই অর্ডার পাই। এর ঠিক আগের মতোই আমি ওই বাসায় যাই। যখনই বেল প্রেস করি ঠিক তার 2-3 সেকেন্ড পর সেই আগের ভয়েসটা বলে হ্যালো, এবং সেদিনও আমি একটু অবাক হয়েছি, কজ নর্মালি আমি যখন কোনো বাসায় অর্ডার নিয়ে যাই, যখন কলিং বেল প্রেস করি তার মিনিমাম 15 থেকে 20 সেকেন্ড পর রেসপন্স আসে। বাট এই বাসাটায় 2 বার আসলাম এবং 2 বারই ঠিক 2-3 সেকেন্ড পরই রেসপন্স আসলো। যাই হোক, সেদিনও আগের মতোই আমি বললাম, স্যার ইউ হ্যাভ অ্যান অর্ডার। ঠিক তার 2-3 সেকেন্ড পর রিপ্লাই আসলো, ও ইয়েস, ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু কাম আপস্টেয়ার্স, ইউ ক্যান লিভ ইট ইনসাইড দ্য এলিভেটর। তো আমি অর্ডারটা আগের দিনের মতোই এলিভেটরের ভেতরে রেখেই বের হয়ে আসলাম। সেদিন কেন জানি ব্যাপারটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগলো। তো সেদিনের মতো আমি জব শেষ করে রাত 11টায় বাসায় চলে আসলাম। তার ঠিক 10 থেকে 15 দিন পর আমি আবার ঠিক সেই অর্ডারটা পেলাম। তো সেদিনও যথারীতি গেলাম এবং বাসায় যেয়ে বেল প্রেস করলাম। ঠিক আগের মতোই 2-3 সেকেন্ডের মধ্যে রিপ্লাই আসলো। বাট আজকে আমি একটা জিনিস খেয়াল করলাম, আমার কেন জানি মনে হলো আমি বেল প্রেস করার পর যে ভয়েসটা রিপ্লাই দেয় ওইটা একটা রেকর্ডেড ভয়েস। কেউ এইটা আগে থেকে রেকর্ড করে রেখেছে। যদি কেউ বেল প্রেস করে তাহলে এইটা অটোমেটিক রেসপন্স করে। যাই হোক, ঠিক সেদিনও একই রিপ্লাই, অ্যান্ড আমিও আগের মতোই
অর্ডারটা এলিভেটরের ভেতরে রেখে বের হয়ে গেলাম। তবে সেদিন কেন যেন আমার কিউরিওসিটি একটু বেড়ে গেল, এবং এই বিল্ডিংটার উপরে আমার কিউরিওসিটি অনেক বেড়ে গেল। এবং কিউরিওসিটিটা তো সেদিন আমি মনে মনে ভেবে রাখলাম যে নেক্সট টাইম যদি আমি আবার এই বিল্ডিং এ কোনো অর্ডার পাই তাহলে একটা ওয়ে বের করতে হবে এর কাহিনীটা জানার জন্য। যাই হোক, তার প্রায় অনেক দিন চলে যায় এবং আর অর্ডার পাই না ওই 576 নাম্বার ফ্ল্যাট থেকে। বাট হঠাৎ একদিন ঠিক 10:30 দিকে ওই অর্ডারটা আবার আমার কাছে আসে। ওই দিনের জন্য ওইটাই ছিল আমার লাস্ট অর্ডার। আমি নর্মালি শেষের দিকে লং ডিস্টেন্সের অর্ডার পিক করি না, বাট সেদিন ওই বিল্ডিংটার ওই কিউরিওসিটির জন্য আমি অর্ডারটা পিক করলাম এন্ড মনে মনে ভেবে রাখলাম যে আজ ব্যাপারটা আসলে কি দেখতে হবে। যাই হোক, রেস্টুরেন্টে গেলাম, অর্ডার পিক করলাম, দেন রওনা হলাম ক্লায়েন্টের বাসার দিকে। তো যখন বাসায় পৌঁছালাম তখন আমার মাথায় একটা আইডিয়া আসে। তখন আমি কি করলাম, বেলটা প্রেস করে চুপ করে রইলাম। কিছুই বললাম না, বাট প্রতিদিনের মতোই বেল প্রেস করার 2-3 সেকেন্ড পরেই আগের মতোই রিপ্লাই আসলো, ইয়েস ইটস 5th ফ্লোর, ইউ ডোন্ট হ্যাভ টু, এই সেম রিপ্লাই। এবং বাট আজকে আগের মতো কিছুই হয়নি, কিছুই বলেনি। তখন আমি শিওর হলাম যে হ্যাঁ, এটা আসলে একটা রেকর্ডেড ভয়েস। তখন আমার মাথায় শুধু একটাই কথাই ঘুরপাক খাচ্ছিল যে সামথিং রং, এখানে কোন একটা কিছু, মানে এই বিল্ডিং এর সাথে কোন একটা কিছু খারাপ, কোন একটা কিছু আছে যেটা বেশ সন্দেহজনক। এন্ড এটাই মনে মনে ঠিক করলাম যে আজকে আমাকে দেখতেই হবে আসলে এটার কাহিনীটা কি। তারপর আমি কি করলাম, ভেতরে ঢুকেই ওটা এলিভেটরে না রেখে আমি উঠে গেলাম এলিভেটরে, এটাই ভেবে যে আজকে আমি দেখব কি হয়। যাই হোক, এলিভেটরে ঢুকে 5 প্রেস করলাম। তখন আমি একটা ব্যাপার লক্ষ্য করলাম যে এলিভেটর অনেক স্পিডে উপরে উঠে যাচ্ছে। মানে আমি কেন জানি ফিল করছিলাম আরেকটা ব্যাপার হচ্ছে, নর্মালি এলিভেটরে করে 5th ফ্লোরে যেতে যে ম্যাক্সিমাম 30-40 সেকেন্ড লাগে, বাট সেদিন আমার মনে হলো 2-3 মিনিট এলিভেটরে আমি ছিলাম। আর মনে হচ্ছিল আমি মেবি 200-300 ফ্লোর উপরে উঠে গিয়েছি। এলিভেটরের স্পিডটা এত বেশি ছিল। যাই হোক, যখন 5th ফ্লোরে উঠলাম, আমি এখনো জানি না আসলে সেটা 5th ফ্লোর ছিল কিনা, বাট যখন এলিভেটরটার দরজা খুলে গেল আমি তখন যেটা দেখলাম, মানে নিজের চোখে আমি বিশ্বাস হচ্ছিল না, আমি একটা অন্য পৃথিবী দেখতে পেলাম 5th ফ্লোরে। 300-400 বছর আগের একটা পরিবেশ দেখলাম। আমি এমন কিছু মানুষ দেখতে পেলাম যেমন মানে ওলন্দাজরা টাইপের ড্রেস আপ করা, এবং এই ড্রেসগুলো আমি অনেকগুলো মানুষকে দেখতে পেলাম এরকম ড্রেসে। এবং ওইটা ছিল একটা কান্ট্রি সাইড এরিয়া, সেই আগেকার দিনের মতোই, এবং ঘোড়ার পিঠে করে কিছু মানুষ কোথায় যেন যাচ্ছে। যেমনটা আমরা ইংলিশ মুভিগুলোতে পুরনো দিনের সিন দেখতে হলে দেখি। এবং ওই সময়টা ছিল সকালবেলা। আমি জানি না আমি কতক্ষণ ওই এলিভেটরের ভেতরে ফ্রিজ হয়ে দাঁড়িয়েছিলাম। মানে আমি তখন বুঝতে পারছিলাম না আমি কোথায় আসছি বা কিভাবে এইখানে আসলাম, বা আমার এখন কি করা উচিত। ঠিক তখনই দেখলাম তাদের মধ্যে কিছু লোক এমন ভাব করলো যেন ওরা আমাকে দেখতে পেয়েছে, এবং দেখার সাথে সাথেই ওরা আমার দিকে আসতে লাগলো। ঠিক তখনই আমি বুঝতে পারলাম আমার সাথে হয়তো খারাপ কিছু হতে যাচ্ছে। তখন তাড়াতাড়ি অর্ডারের ব্যাগটা এলিভেটরের ভেতরে মানে বাইরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি এলিভেটরের দরজাটা অফ করার জন্য সুইচটা চেপে ধরলাম। তখন দরজাটা বন্ধ হয়ে গেল আর আমি নিচে নেমে আসলাম। যখন আমি নিচে নেমে আসলাম তখন আমি আরো অবাক। তখন দেখি সূর্যটা মাথার উপরে, সকাল পেরিয়ে তখন দুপুর হয়ে গিয়েছে অলরেডি। তাড়াতাড়ি ফোনটা বের করলাম পকেট থেকে ফোন বের করে দেখি অলমোস্ট দুপুর 3টা বাজে। তখন আর কিছুই ভাবতে পারছিলাম না। তাড়াতাড়ি করে বের হয়ে বাইক নিয়ে সোজা বাসায় আসলাম। আমি যখন বাসায় আসলাম তখন রুমের ফ্রেন্ডরা আমাকে দেখে বলে, কিরে কাল রাতে কোথায় ছিলি? তখন আমি বুঝতে পারলাম আসলে
আমি একটা রাত ওই এলিভেটরের ভেতরেই ছিলাম। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি ওই বাসায় ঢোকার আগে আমার বাইকটা ওই বিল্ডিং এর সামনের রাস্তায় একটু সাইড করে রেখেছিলাম, বাট বাইকের একটা চাকা রাস্তার ওপরে ছিল, যার কারণে আমি ঠিক জায়গায় পার্ক না করার কারণে এবং লং টাইম ওইখানে পার্ক করে রাখার কারণে আমাকে 100 ইউরো ফাইন করে পুলিশ। যাই হোক, আমি এখনো জানি না আসলে সেদিন আমি কি দেখেছিলাম বা ওই লোকগুলো আসলে কি ছিল। আমি কোথায় গিয়েছিলাম সেই এলিভেটরের ভেতরে ঢুকে, আর কিভাবেই বা একটা এলিভেটরের ভেতরে আমি সারাটা রাত এবং সকালটা পার করে দিলাম। তারপরে আমি প্রায় কয়েকদিন ঘোরের মধ্যে ছিলাম এবং তার কয়েকদিন পর আবার কাজ শুরু করি। তারপর একদিন কি ভেবে আমি সেই অ্যাড্রেসের হাউস নাম্বারটা গুগল ম্যাপে চেক করলাম, বাট যেটা দেখলাম ওই অ্যাড্রেসটা যেখানে শো করছে ওই অ্যাড্রেসটাতে ওই রকম কোনো বিল্ডিং নাই। এন্ড সবচেয়ে অবাক করা বিষয় হচ্ছে ওই স্ট্রিটে 576 হাউস নাম্বারে কোনো বাড়ি নেই। এটাই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে তাহলে পড়ে শোনাবেন, আর যদি এর কোনো সমাধান আপনারা জানেন বা এর কোনো ব্যাখ্যা আপনাদের কাছে থাকে, এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে থাকে, লিসেনারদেরকে বলছি, তাহলে অবশ্যই আমাদের জানাবেন। ডিয়ার লিসেনার, আজকে যে ঘটনাগুলো আপনারা শুনলেন, এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন। আমরা প্রতিনিয়ত এইরকম বাছাই করা ঘটনা আপনাদের মাঝে শেয়ার করে থাকি। অনেকগুলো ঘটনা থেকে বাছাই করে আর যে রাসেল ভাইয়ের ঘটনা, যেগুলো বাস্তব ঘটনা, রিয়েল ঘটনা, এই সকল ঘটনা আমরা কিন্তু আপলোড করে থাকি। প্রতিদিন রাত 10টা বাজে এই কন্টেন্টগুলো আপলোড করে থাকি। আপনারা যদি প্রতিদিন আমাদের এই রকম ভয়ঙ্কর ঘটনা শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। অনেকেই আমাদের চ্যানেলের মাধ্যমে এরকম ভূত এফএম শুনে যাচ্ছেন এবং ভূত এফএমকে অনেক বেশি ভালোবাসছেন। আমি বলবো, যদি ভূত এফএমকে আপনারা ভালোবাসেন তাহলে অবশ্যই আপনারা রহস্যবিডি চ্যানেলের সঙ্গে থাকবেন, আর আমাদের প্রতিদিন রাত 10টার এপিসোডগুলো আপনারা মিস করবেন না। আমরা সর্বদাই আপনাদের চাওয়ার মতো আপনারা যেটা ভালোবাসেন আমরা সেগুলো কন্টেন্ট অথবা সেগুলো বাছাই করে প্রতিদিন আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কেননা আমরা নয়েজ ফ্রি সুন্দর ঘটনাগুলো আপনাদের উপহার দিই। ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে হবে, কেননা ভূত এফএম আমরা অনেক ছোটোবেলা থেকে শুনে আসছি, তাই ভূত এফএমকে আমাদের মায়ে জড়িয়ে গেছে। যদি আপনারা ভূত এফএমের এরকম এপিসোড শুনতে চান, মানে প্রতিদিন শুনতে চান, তাহলে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও লাইক করতে হবে, কমেন্ট করতে হবে এবং ভিডিওগুলো শেয়ার করতে হবে, কেননা আমরা অনেক কষ্ট করে সারাদিন ঘটনাগুলো খুঁজে খুঁজে একটা ক্লিয়ার ভয়েস সংগ্রহ করি, যেন আপনারা বিরক্ত না হন। এজন্য এরকম ঘটনা কিন্তু আমরা তৈরি করি যাতে আপনারা সুন্দরভাবে ঘটনাগুলো শুনতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনারা যদি আমাদেরকে প্রতিদিন আপনাদের জীবনে ঘটে যাওয়া এরকম ঘটনা পাঠান, তাহলে আমরা সে ঘটনাগুলো পড়ে শোনাবো। তো যাই হোক, ভূত এফএমকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাব এই আশায় আমি আছি। আপনারা প্রতিদিন আমাদের এই ঘটনাগুলো শুনবেন। কে কোথা থেকে শুনছেন, কে কোথা থেকে দেখছেন, তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।